আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা ক্লাস শুরু করে দিব। আমি আপনাদেরকে কত পর্যন্ত পড়াইছিলাম? আমার যতদূর মনে আছে 90-89 এরকম কিছু একটা, তাই না? আচ্ছা, আমি আর একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, আমার যতদূর মনে আছে 89 নাম্বার কোশ্চেন থেকে সলভ করাবো, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, 89 নাম্বার কোশ্চেন থেকে সলভ করব। দেখেন এই 89 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন তো। বলছে যে একজন ব্যবসায়ী প্রতিটি 15 টাকা দরে এবং প্রতিটি 8 টাকা দরে সমান সংখ্যক আম ক্রয় করে প্রতিটি আম 12 টাকা দরে বিক্রয় করলো। এতে তার 80 টাকা লাভ হলো। সে মোট কতগুলো আম ক্রয় করেছিল? আচ্ছা, তার মানে একজন ব্যবসায়ী দুই ধরনের আম কিনছে। কিছু হচ্ছে ভালো কোয়ালিটির আম আর কিছু হচ্ছে একটু মানে কোয়ালিটিতে খারাপ, এরকম কিছু আম, ঠিক আছে? তো দুই রকমের আম কিনছে। তো ভালো কোয়ালিটির যে আম সেটা হচ্ছে প্রতিটির দাম হচ্ছে 15 টাকা। এক একটা আমের দাম 15 টাকা, মানে ক্রয় মূল্য 15 টাকা, ঠিক আছে? আচ্ছা, আর অন্য যে কোয়ালিটি একটু দুর্বল কোয়ালিটির যে আম সেটা এক একটার দাম হচ্ছে 8 টাকা। এরকম সমান সংখ্যক আম কিনছে, মানে 15 টাকা দরে যতগুলো আম কিনছে প্রতিটা 8 টাকা দরে ঠিক ততগুলো আম কিনছে। ওকে, আচ্ছা, এবং বিক্রয় করার সময় সে মিক্স করে ফেলছে আমগুলা। কি করছে? মিক্স করে ফেলছে। মিক্স করে গণহারে সে সেল দিচ্ছে। প্রত্যেকটার দাম কত টাকা? 12 টাকা। ওকে, এইবার এই যে বেচা কিনা হলো না, এতে তার 80 টাকা লাভ হলো। 80 টাকা লাভ হলো। সে মোট কতগুলো আম কিনেছিল, মোট কতগুলো আম কিনছে সেটা বের করতে বলছে। তার মানে এই যে প্রথম টাইপের আম এবং দ্বিতীয় টাইপের আম, এই দুইটা মিলে মোট কত আম কিনছে, দুইটা মিলে মোট কত আম, কথা কি বুঝছেন? তাইলে আমরা ধরে নিতে পারি, এদিকে তাকান, আমরা ধরে নিতে পারি যে সে মোট কিনছে হলো 15 টাকা দরে এক্স সংখ্যক আম এবং 8 টাকা দরে এক্স সংখ্যক আম। এগুলো মনে মনে ধরে নিতে হবে। তাহলে ধরি 15 টাকা দরে এক্স সংখ্যক এবং 8 টাকা দরে এক্স সংখ্যক আম ক্রয় করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলেন, একটু তাকাবেন প্লিজ, এই যে 80 টাকা লাভ, আচ্ছা লাভ পাওয়া যায় কিভাবে? আচ্ছা বলেন তো, তার মানে 15 টাকা ধরে এক্স সংখ্যক আম, প্রত্যেকটার দাম 15 টাকা। তাহলে একটা আমের দাম যদি 15 টাকা হয়, তাহলে এক্স সংখ্যক আমের দাম কত? ক্রয় মূল্য বলেন। এক্স সংখ্যক আমের দাম হচ্ছে 15 গুণ এক্স। একটু তাকাবেন প্লিজ, 15 এক্স। একটা আমের দাম 15 টাকা, এরকম এক্স সংখ্যক আম কিনছে, তাহলে এক্স সংখ্যক আমের দাম কত? 15 এক্স। দ্বিতীয় প্রকারের যে আম, তার প্রত্যেকটার দাম হচ্ছে 8 টাকা। তাহলে এরকম এক্স সংখ্যক আম কিনছে, একটার দাম 8 টাকা হলে এক্স সংখ্যক আমের দাম কত? 8x টাকা। 8x টাকা। তাহলে এই দুটা যোগ করলে এটা কি বলেন তো? এই টোটালটা কি? এই টোটালটা হচ্ছে আমের ক্রয় মূল্য। সবাই তাকান প্লিজ, এই টোটালটা হচ্ছে যতগুলো আম কিনছে সবগুলো আমের ক্রয় মূল্য। এই যে 15 টাকা দরে যে আম কিনছে সেই আমগুলোর ক্রয় মূল্য 15x, 8 টাকা দরে যে আম কিনছে সেই আমগুলোর ক্রয় মূল্য 8x। তাহলে এগুলো যোগ করলে কি হয়? সব আমগুলোর ক্রয় মূল্য। কথা কি বুঝতে পারছেন? বেচার সময় কিন্তু সে গণহারে সেল দিছে। বেচার সময় কতগুলো বিক্রি করছে? যতগুলো কিনে আনছিল সবগুলোই তো বিক্রি করছে, তাই না? তাহলে মোট আম কিনছিল কত? এই 15 টাকা দরে এক্স সংখ্যক, 8 টাকা দরে এক্স সংখ্যক, তাহলে সে আম কিনছিল মোট 2x সংখ্যক। তাহলে টোটাল আম কিনছে কত? 2x সংখ্যক আম কিনছে। এই 2x সংখ্যক আম বিক্রি করছে, প্রত্যেকটা হলো 12 টাকা দরে। তাহলে একটা আমের দাম যদি 12 টাকা হয় বেচার সময়, তাহলে 2x সংখ্যক আমের দাম কত? একটা আমের দাম 12 টাকা, 2x সংখ্যক আমের দাম 12 × 2x। কথা কি বুঝতে পারছেন? তার মানে এইটা হলো সবগুলো আমের বিক্রয় মূল্য, এটা হলো সবগুলো আমের ক্রয় মূল্য, আর এটা হচ্ছে সবগুলো আমের বিক্রয় মূল্য। কথা কি বুঝতে পারছেন? তাইলে লাভ, এই যে লাভ হয়েছে 80 টাকা, লাভ কিভাবে পাওয়া যায়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাওয়া যায়।
তার মানে এই যে 12 ইন্টু এই যে 12 ইন্টু হচ্ছে 2x মাইনাস এইটা, তাহলে এটা হলো ক্রয় মূল্য আর এটা হলো বিক্রয় মূল্য, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 80 টাকা। বুঝতে পারছেন কিনা বলেন? এই লাইনটা বুঝতে হবে, প্রশ্ন মতে হলো এই লাইন, প্রশ্ন মতে বুঝলে পরে আপনি এগুলা কিছুই লেখা লাগবে না, আপনি সরাসরি এই লাইন থেকে শুরু করতে পারেন যদি বোঝেন। ঠিক আছে, আমার কথা কি বুঝছেন? এটা হলো বিক্রয় মূল্য, আমগুলোর বিক্রয় মূল্য, আর এটা হলো আমগুলোর ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য থেকে আচ্ছা ইজ ইকুয়াল টু হচ্ছে 80, তাহলে প্রশ্ন মতে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আপনি যদি বোঝেন তাহলে এগুলো না লিখলেও আপনি কিন্তু পারেন যে 15 টাকা দরে এক্স সংখ্যক আম কিনছে। এবার এটাকে সলভ করে এক্স এর মান বের করতে হবে। 12 দুগুণী 24x মাইনাস এই 15x আর 8x যোগ করলে কোথায় 23x ইজ ইকুয়াল টু হচ্ছে 80। আচ্ছা, তাহলে 24x থেকে 23x গেলে x ইজ ইকুয়াল টু 80, তার মানে x এর মান 80। অঙ্কে কিন্তু চাইনি x এর মান, অঙ্কে চাইছে হচ্ছে সে মোট কতগুলো আম কিনছিল। মোট কতগুলো আম কিনছিল? 15 টাকা ধরে x সংখ্যক আর 8 টাকা ধরে x সংখ্যক, তার মানে টোটাল আম কিনছিল x প্লাস x 2x সংখ্যক। তাহলে অতএব মোট আম ইজ ইকুয়াল টু টুয়াইস x ইজ ইকুয়াল টু 2 ইন্টু x এর মান হচ্ছে 80 আর 80 দ্বিগুণী কত 160, তাহলে টোটাল আম হচ্ছে 160টা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এই লাইনটা হচ্ছে, শোনেন, এই লাইনটা সাজানোই হচ্ছে মূল বিষয়টা। মূল বিষয় হচ্ছে এই লাইনটা সাজানো। অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে থাকলে একসময় এইগুলা মাথায় চট করে কমন না পড়লেও ধরবে, কমন না পড়লেও মাথায় ধরবে। কিন্তু অঙ্ক যখন কম করবেন, খুবই কম সংখ্যক অঙ্ক করে পরীক্ষার হলে যাবেন, কমন পড়াগুলো মিলাতে পারবেন না। কথা কি বুঝছেন? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন। একজন ব্যবসায়ীর কাছে 22টি বলপেন আছে। একজন ব্যবসায়ীর কাছে 22টি বলপেন আছে। একজন ব্যবসায়ীর কাছে মোট 22টা কলম আছে। এই যে 22টা কলম, টোটাল 22টা কলম আছে। আচ্ছা, তিনি কয়েকটি বলপেন 35 টাকা লাভে, প্রতিটি 35 টাকা লাভে কয়েকটা বলপেন, এই যে 22টা বলপেনের মধ্যে কয়েকটা বলপেন বিক্রি করছে, প্রত্যেকটাতে 35 টাকা লাভ হয়েছে। আচ্ছা, এবং অবশিষ্ট বলপেনের, অবশিষ্ট মানে কি, ওই যে প্রতিটা 35 টাকা লাভে বিক্রি করার পরে যে কয়টা অবশিষ্ট আছে, সেই অবশিষ্ট বলপেনের প্রতিটি 10 টাকা ক্ষতিতে বিক্রি করেন। আচ্ছা, তার মোট 635 টাকা লাভ হয়। তার মোট এই যে বেচা কিনা হয়েছে, তার মানে কিছু সংখ্যক সে লাভে বিক্রি করছে, কিছু সংখ্যক সে ক্ষতিতে বিক্রি করছে। এই যে এর ফলে বেচা কিনার ফলে এই 22টা বলপেনের মধ্যে কিছু সংখ্যক সে লাভে বিক্রি করছে। কতগুলো লাভে বিক্রি করছে জানি না, আমরা ধরে নিব যে x সংখ্যক বলপেন সে লাভে বিক্রি করছে। আর আচ্ছা, আর বাকিগুলো ক্ষতিতে বিক্রি করছে। লাভ হলে টোটাল লাভ হয়েছে এত, এর মানে কি? এর মানে হচ্ছে লাভ হয়েছে বেশি আর ক্ষতি হয়েছে কম, এই জন্য মানে রেজাল্টেন্ট ফলাফলে কিন্তু লাভ হয়েছে। কথা কি বুঝছেন? আচ্ছা, হলে তিনি কয়টি বলপেন ক্ষতিতে বিক্রি করেছিলেন? তাহলে আমরা ধরে নিব যে এক্সটি বলপেন ক্ষতিতে বিক্রি করেছিলেন। যেহেতু ক্ষতিতে কয়টা বিক্রি করছে সেটা বের করতে বলছে, তাই ক্ষতিতে বিক্রি করছে এক্স সংখ্যক ধরে নিব। ক্ষতিতে বিক্রি করা বলপেনের সংখ্যা চাইছে, তাহলে ক্ষতিতে বিক্রি করছে এক্স সংখ্যক, এটা ধরে নিব। ধরি ক্ষতিতে বিক্রি করে ইজ ইকুয়াল টু এক্সটি। তাহলে লাভে বিক্রি করে কতটি? টোটাল বলপেন 22 থেকে ক্ষতিতে বিক্রি করছে এক্সট্রা, বাদ দেন, তাহলে 22 মাইনাস এক্সটি। ঠিক আছে, ক্ষতিতে বিক্রি করে এক্সট্রা বলপেন আর লাভে বিক্রি করে 22 মাইনাস এক্স সংখ্যক বলপেন। ওকে, এবার আমাকে বলেন, এদিকে তাকান, এখানে কিন্তু এই কোশ্চেনে কিন্তু কিছু বলপেনে ক্ষতি হয়েছে, কিছু বলপেনে লাভ হয়েছে, এবং রেজাল্টেন্ট কি হয়েছে? রেজাল্টেন্ট কিন্তু লাভ হয়েছে। তার মানে বুঝতে হবে লাভের পরিমাণটা বেশি। লাভের পরিমাণটা কি? বেশি, আর ক্ষতির পরিমাণটা কম। তাহলে টোটাল লাভ থেকে টোটাল ক্ষতি বাদ দিলে পরে হচ্ছে রেজাল্টেন্ট লাভ। কথা বুঝেন? মনে করেন আপনি কিছু জিনিস বিক্রি করে আপনার 70 টাকা লাভ হয়েছে, আর কিছু জিনিস বিক্রি করে আপনার 30 টাকা ক্ষতি হয়েছে, তাহলে রেজাল্টেন্ট লাভ কত? এই টোটাল লাভ থেকে টোটাল ক্ষতিটা বাদ দিলে রেজাল্টেন্ট লাভ হচ্ছে 40 টাকা। কথা কি বুঝছেন? তার মানে টোটাল লাভ মাইনাস টোটাল ক্ষতি ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট লাভ, মানে 635। এটা হলো শর্ত মতে। ওকে, এবার তাকান, এদিকে তাকান, আমাকে বলেন লাভের পরিমাণ কিন্তু বেশি, তাহলে লাভ প্রত্যেকটা বলপেনে 35 টাকা লাভ করছেন, এরকম কয়টা বলপেন বিক্রি করছেন? 22 মাইনাস এক্স। তাহলে প্রত্যেকটায় যদি 35 টাকা লাভ হয়, তাহলে এতগুলো বলপেনে লাভ হবে কত? এই 22 মাইনাস এক্স, এইটাকে আমার 35 দিয়ে গুণ,
প্রত্যেকটা বল পেনে 35 টাকা লাভ, তাহলে এতগুলো বল পেনে লাভ হবে এত ইন্টু 35। ক্লিয়ার? এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে টোটাল লাভ মানে বল পেন, যে বল পেন গুলো বেশি লাভ হয়েছে সেই বল পেন গুলো মোট কত লাভ হয়েছে এত। এবার দেখেন প্রত্যেক এবং অবশিষ্ট যে বল পেন, আচ্ছা ক্ষতিতে বিক্রি করছে কতটা বল পেন? x সংখ্যক। প্রতিটা বল পেনের সার ক্ষতি হয়েছে 10 টাকা, প্রতিটা বল পেনে ক্ষতি 10 টাকা। এরকম x সংখ্যক বল পেনে তাহলে মোট ক্ষতি হবে কত? 10 ইন্টু x, তার মানে 10x। তাহলে এটা হচ্ছে মোট লাভ, এটা হচ্ছে মোট ক্ষতি, আর এই দুইটা বিয়োগ করলে হচ্ছে রেজাল্টেন্ট লাভ, তার মানে 635। এইটা হলো প্রশ্ন মতে, বুঝছেন কিনা বলেন? প্রশ্ন মতে এই লাইনটা বুঝছেন কিনা? এগুলো পরীক্ষার হলে যায় চিন্তা করা লাগবে না, এগুলো হচ্ছে আগে থেকেই প্র্যাকটিস করে রাখতে হবে যে এই ধরনের অঙ্ক আসলে আমাকে এইভাবে সলভ করতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা একটা কাজ করি, এই 35 দিয়ে 22, তাহলে 22 ইন্টু হচ্ছে 35 পরে গুণ করি, মাইনাস 35x মাইনাস 10x ইজ ইকুয়াল টু 635। ওকে, আচ্ছা 22 কে 35 দিয়ে গুণ করলে আপনি 35 এর নামটা পাবেন, 35 দুগুণী 70 এর শূন্য হাতে 7, 35 দুগুণী 70 এর 7 77, ঠিক আছে, মাইনাস 35x থেকে মাইনাস 10x মানে মাইনাস 45x ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 635। আচ্ছা এইবার আমরা এই সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাই, এইটা ওই পাশে নিয়ে যান, এই 770 এই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে কি থাকবে? মাইনাস 45 ইজ ইকুয়াল টু 635, এইটা ওই পাশে গেলে মাইনাস 770। আচ্ছা তাহলে এই পাশে 45 না 45x, তাহলে এই পাশে থাকতেছে মাইনাস 45x ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে বড়টার আগে মাইনাস, তাহলে ওখানে থাকতে 70 আর এদিকে 65, 135 মাইনাস 135, ঠিক আছে, উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে 45x ইজ ইকুয়াল টু 135, তাহলে x ইকুয়াল টু 135, নিচে হচ্ছে 45, 3 45 135, যদি 3 45 দিয়ে না কাটতে পারেন আগে ছোট করে নেন, 5 দিয়ে কাটেন, 5 9 45, 5 দুগুণী 10 থাকলো 3, 3 এর পরে 5 মানে 35, 5 সাথে 35 আর 9 দিয়ে 87 কাটলে 3 বার, তার মানে হচ্ছে x এর মান 3, তার মানে তিনি 3টি বল পেন তিনি ক্ষতিতে বিক্রি করেছিলেন। আমরা x ধরছি কি, ক্ষতিতে কতটি বল পেন বিক্রি করছিল সেটা ধরছি x, সুতরাং x এর মান বের হয়েছে মানে এটাই উত্তর। এবার আমার বই তো লাইব্রেরিতে পাওয়া যাবে না ভাই, আমি তো সে কথা সে আগে থেকেই বলতেছি, আমার বই তো লাইব্রেরিতে পাওয়া যাবে না, আমার বইটা শুধুমাত্র মানে কেবলমাত্র আমার কোর্সের স্টুডেন্টদের জন্য, সবার জন্য তো অ্যাভেলেবল না, কারণ আমার ক্লাস করেনি, আমার বই পড়ে বুঝতে পারবে, বই পড়ে বুঝতে পারা পাঠক তো এত শক্তিশালী পাঠক তো বাংলাদেশের পাঠক না, বুঝতে হবে, কিন্তু ক্লাস না করে বই পড়ে মানুষ করবে দুর্নাম, কেন বলে যে কি লেখছে এগুলো তো কিছুই বুঝছি না, কিন্তু যে ক্লাস করছে তার তো এটা ভালো লাগবে। আমার বইটা শুধু আমার কোর্স করা স্টুডেন্টদের জন্য। আবার বলছি, যদি গণমানুষের জন্য বই লেখি সেটা এখন না, সেই প্ল্যান পরে, হয়তো আরো 2 3 4 বছর পরে, যখন আমি পড়ানো বাদ দিয়ে দিতে পারি, 5 বছর পরে যদি পড়ানো বাদ দিয়ে দিই তখন হয়তো একটা বই ছেড়ে দিব বাজারে গণমানুষের জন্য, কিন্তু এখন বইগুলা যাই করি না কেন শুধু আমার কোর্স কেন্দ্রিক, ঠিক আছে, আমার কথা কি বুঝছেন? আমার কোর্স যারা করবে শুধু তাদের ওরিয়েন্টেড চিন্তা ভাবনাই, বাইরের মানুষের জন্য আপাতত চিন্তা করছি না। অনলাইনে পাবেন, কিভাবে পাবেন কোনো সমস্যা না, অনলাইনে পাবেন, অনলাইনে অর্ডার দিলে পরে আপনাকে আমি নিজেই কুরিয়ার করে পাঠাই দিব, বা একজন লোক রাখবো যাকে কিছু টাকা পয়সা দিলেই কুরিয়ার করে দিবে, সমস্যা নাই। আচ্ছা হয়েছে, এটা কি বুঝছেন? অঙ্কটা বুঝছেন? কেউ মাইন্ড করেন না যে আমি কেন বই আমার স্টুডেন্টদের জন্য লিখতেছি, তাহলে আমি কি স্বার্থপর না ভাই, কারণ আমি যে এত ক্লাস নিচ্ছি, আমার কোর্সের ক্লাস হয়ে যাবে 200-র কাছাকাছি, তো আমি তো গণিতের একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসতেছি বাংলাদেশে, তাহলে একজন মানুষ এই ক্লাসে বাদ রেখে বই পড়েই শুধু গণিত শিখবে, তাহলে তো খুব সহজ হয়ে যেত, তাহলে তো একটা বই লিখে দিলেই হতো, তাই না? এত ক্লাস লাগতো না। আচ্ছা দেখেন নেক্সট, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই একটু মনোযোগ দিন। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন কি বলছে একজন দোকানদার একটি দ্রব্য তার দ্রব্য সামগ্রীর 3/4 20% লাভে বিক্রি করলেন এবং বাকি দ্রব্য ক্রয় মূল্যেই বিক্রি করলেন, তার শতকরা লাভ কত হলো? খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একজন দোকানদারের কাছে কিছু দ্রব্য আছে, আচ্ছা একজন দোকানদারের কাছে কিছু দ্রব্য আছে, তার দ্রব্য, একজন দোকানদার তার দ্রব্য মানে কি, ওই দোকানদারের কাছে কিছু দ্রব্য আছে, সেই দ্রব্য সামগ্রীর 3/4, তার মানে টোটাল যে দ্রব্য আছে সেই টোটাল দ্রব্যের 3/4 সে 20% লাভে বিক্রয় করছে, এবং বাকি দ্রব্য মানে 3/4 বাদ দিলে যে দ্রব্যটুকু আছে সেই বাকি দ্রব্য সামগ্রী ক্রয় মূল্যেই বিক্রয় করছে। ক্রয় মূল্যে মানে কি, যে দামে কেনা ছিল সেই দামেই সেল দিয়ে দিছে, বলছে তার
শতকরা কত লাভ হলো। তার মানে দেখেন আমরা ধরে নিব যে ওই দোকানদার, এদিকে তাকান, আমরা ধরে নিব যে ওই দোকানদার মানে ওই দোকানদারের কাছে কত টাকার দ্রব্য ছিল, কত পরিমাণ দ্রব্য ছিল সেটা বলা আছে না। তাহলে আমরা ধরে নিব যে দোকানদারের মোট 100 টাকার দ্রব্য ছিল। হ্যাঁ, তাহলে ধরি দোকানদারের মোট 100 টাকার দ্রব্য ছিল, 100 টাকার, দোকানদারের মোট 100 টাকার দ্রব্য ছিল, কথা বুঝছেন? তার মানে তার কাছে টোটাল 100 টাকার দ্রব্য ছিল। এই 100 টাকার দ্রব্যের 3/4 অংশ 20% লাভে বিক্রি করছে। এবার তাকান, তার মানে এই যে একটু তাকান, এই যে 100 টাকার দ্রব্য, সেই 100 টাকার দ্রব্যের দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রথম অংশ মানে 3/4 অংশ। এই 3/4 অংশ মানে তার 3/4 অংশ, টোটাল যে দ্রব্য কিনছে মানে এই 100 টাকার 3/4 অংশ। তাহলে আমাকে 100 টাকার 3/4 অংশ বের করেন, ইজ ইকুয়াল টু 100 এর মানে গুণ 3/4, 3 25-এ 4 25-এ 100, 3 25-এ 75। এদিকে তাকান সবাই মনোযোগ দেন। তার মানে 3/4 অংশ, তার মানে তার যে দ্রব্য ছিল সেই দ্রব্যের 3/4 অংশ মানে কি, মানে 75 টাকার দ্রব্য। এই 75 টাকার দ্রব্য সে 20% লাভে বিক্রি করছে, 20% লাভে বিক্রি করছে। এখন আমাকে বলেন আর বাকি অংশ মানে কি, এই 100 টাকা থেকে 75 টাকা বাদ দিলে বাকি অংশ কত, বলেন তো? বাকি অংশ ইজ ইকুয়াল টু 100 মাইনাস 75 ইজ ইকুয়াল টু 25 টাকার দ্রব্য। এই 25 টাকার দ্রব্য সে কেনা দামে ছেড়ে দিছে, মানে এই 75 টাকার দ্রব্য সে 20% লাভে বিক্রি করছে। তাহলে আমাদের এখন বের করতে হবে এই যে 75 টাকার দ্রব্য এর 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 বিক্রয় মূল্য কত। এটা তো তার, এই 75 টাকা হলো তার কেনা মূল্য, তাহলে সে যে বিক্রি করছে 20% লাভে, তাহলে এটা বিক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য বের করার জন্য আমরা সিপিএসপি অ্যাপ্লাই করব, অনুপাত রেশিও, সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, সিপি তো ভাইয়া 100 আর বিক্রয় মূল্য কত হবে, যেহেতু 20% লাভ তাহলে 100 সাথে 20 যোগ হয়ে 120। এই সিপির মান হচ্ছে 75 টাকা, মানে সে 75 টাকা দিয়ে কিনছিল, তাহলে এখানে 75 বসায় দেন। আর নিচে কত, এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 120, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। দেখেন 2 দিয়ে কাটেন, 6 দুগুণী 12, 5 দুগুণী 10, 5 15 75, এই পাশে কিছু নেই মানে 1, আর গুণ করলে এসপি অফ কেএসপি, আর 6 15 90, 6 15 90 মানে কি জানেন, মানে হলো সে তার যে 3/4 অংশ যে দ্রব্য সামগ্রী, সেই দ্রব্য সামগ্রী যে 20 টাকায় 20% লাভে বিক্রি করছে, ওই দ্রব্য সামগ্রী কেনা ছিল 75 টাকায় আর ওই দ্রব্য সামগ্রী বিক্রি করছে 90 টাকায়। আর বাকি দ্রব্য মানে এই যে 25 টাকার দ্রব্য, এই 25 টাকার দ্রব্য সে মানে কেনা দামে ছেড়ে দিছে, মানে এই 25 টাকাতেই ছেড়ে দিছে। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হবে বলেন তো? তাহলে টোটাল বিক্রয় মূল্য, টোটাল এসপি হচ্ছে এই 90 টাকা, আর এই যে বাকি দ্রব্য 25 টাকা ওইটা ওই দামে ছেড়ে দিছে, তাহলে 115 টাকা। তার মানে টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 115, আর তার মোট দ্রব্য ছিল 100 টাকার দ্রব্য। তাহলে লাভ হলো কত? দেখেন মোটের উপরে 115 থেকে 100 টাকা বাদ দেন, তাহলে অতএব প্রফিট 115 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 15 টাকা। এই যে প্রফিট 15 টাকা, এটা কত টাকার উপর? মোট যে দ্রব্য সামগ্রী ছিল এই যে 100 টাকার উপর, তার মানে 100 টাকায় 15 টাকা মানে 15%। ক্লিয়ার বিষয়টা? 100 টাকায় 15 টাকা মানে 15%। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলা, কিন্তু এই যে আমি আপনাকে বোঝাইছি তাই এত কিছু লিখছি, আপনি পরীক্ষার হলে তো এগুলা কিছুই লিখবেন না। পরীক্ষার হলে কোথা থেকে শুরু করবেন দেখেন। ক্লিয়ার হয়েছে কি? অঙ্কটা ক্লিয়ার হয়েছে? খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, কিন্তু মুছে দিচ্ছি আমি এটা। হ্যাঁ, মুছে দিই। দেখেন আপনি কি পরীক্ষার হলে তো আপনি, আচ্ছা পরীক্ষার হলে আপনি তো মনে মনে ধরে নিছেন যে সে 100, এদিকে তাকান, 100 টাকার দ্রব্য তার কাছে আছে, এই 100 টাকার দ্রব্যের 3/4 অংশ মানে 3/4 ইন্টু 100, তার মানে 75 টাকা। এই 75 টাকার দ্রব্যে সে 20% লাভ করছে। আর বাকি 25 টাকার যে দ্রব্য, বাকি 25 টা আমরা বুঝলাম 100 থেকে 75 বাদ দেন, এটা সে কেনা দামে ছেড়ে দিছে, মানে 25 টাকা দিয়ে কিনছিল 25 টাকায় ছেড়ে দিছে। বাট এই 75 টাকার দ্রব্য তো 20% লাভে বিক্রি করছে, তাহলে এই দ্রব্যটা কত দামে বিক্রি করছে সিপিএসপি রেশিও দিয়ে বের করে ফেলেন। এটা হলো সিপি, ওই লোকের সিপি, ওই দোকানদারের। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু 100/120। কেন? এই যে 20% লাভ, এখান থেকে আপনি এসপি ক্যালকুলেশন করে পেয়ে গেছেন 90 টাকা। তার মানে 75 টাকা মানে 3/4 দ্রব্য, মানে 75 টাকা দ্রব্য সে 20% লাভে মানে 90 টাকায় সেল দিছে, আর বাকি দ্রব্য মানে 25 টাকা সে কেনা দামে ছেড়ে দিছে। তাহলে টোটাল বিক্রি করছে কত? এই 90 আর এই 25, তাহলে 90 প্লাস 25 115 টাকায় সে সেল দিছে টোটাল 100 টাকার দ্রব্য। তাহলে লাভ হয়েছে কত?
এই 115 থেকে 100 বাদ দেন, 15 টাকা, তার মানে 15%। ওকে, খুবই সিম্পল। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন কি বলছে। বলছে প্রতি কেজি 160 টাকা ও প্রতি কেজি 200 টাকা দরের চা 5:4 অনুপাতে মিশ্রিত করে সমস্ত চা 192 টাকা কেজি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার কাছে কিছু চা আছে, দেখেন কিছু চা আছে যার প্রত্যেক কেজির দাম হচ্ছে 160 টাকা কেজি, কিছু চা আছে যার প্রত্যেক কেজির দাম হচ্ছে 200 টাকা কেজি। এরকম যে চা মানে 160 টাকা কেজি দরের চা আর 200 টাকা কেজি দরের চা আপনার কাছে 5:4 অনুপাতে কিনছেন, 5:4 অনুপাতে কিনছেন, মানে 5 কেজি কিনছেন 160 টাকার চা আর 4 কেজি কিনছেন 200 টাকার চা। এইবার ওই চা গুলো কি করছেন, মিক্স করছেন, মিক্স করে মানে ভেজাল আর কি, যাকে বলে ভেজাল না, মানে কিছু বেশি ভালো জিনিস আর কিছু হচ্ছে একটু কমা জিনিস, এই দুইটা মিক্স করে সেল দেওয়ার সময় গণহারে সেল দিচ্ছেন। কথা কি বুঝছেন? সিপি 75 কেন বুঝতে পারেননি? কেন বুঝতে পারেননি? এই যে লোকটা যে তার দ্রব্য সামগ্রীর 3/4 অংশ 20% লাভে বিক্রি করছে, তা 20% লাভে বিক্রি করলো মানে কি, সে যে দামে কিনে নিয়ে আসছিল সেটার 20% লাভে সেল দিছে, তাহলে টোটাল সে কিনছে 100 টাকার দ্রব্য, এই যে 100 টাকার দ্রব্য এটা তো তার টোটাল যে জিনিস কিনে নিয়ে আসছে তার 100 টাকা, তার দাম 100 টাকা। তো দোকানদার কিনে আনে নাই, দোকানদার বিক্রির আগে কি কিনে নিয়ে আসে নাই, তো কিনে নিয়ে আসছে 100 টাকা দিয়ে। এই 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসা জিনিস এর 3/4 অংশ, 3/4 অংশ মানে কি 75 টাকার দ্রব্য। তার মানে এই যে 75 টাকার যে দ্রব্য, এই দ্রব্যটা সে 20% লাভে বিক্রি করছে, তার মানে এটা কি তার ক্রয় মূল্য না? এই 75 টাকা কি ওই 3/4 অংশের দ্রব্যের ক্রয় মূল্য না? আচ্ছা, তারপর বেচার সময় সমস্ত চা, বেচার সময় সমস্ত চা মানে কি, বেচার সময় সমস্ত চা মানে এই যে 5 কেজি 4 কেজি সব কেজি এই পুরো চা সে 192 টাকা করে গণহারে সেল দিছে, এতে তার শতকরা কত লাভ হয়েছে। আচ্ছা, তাইলে আমি ধরে নিতে পারি, দেখেন আমি কি ধরে নিতে পারি যে 160 টাকা কেজি দরের 5x কেজি চা কিনছে আর 200 টাকা কেজি দরের 4x কেজি চা কিনছে, ধরা যায় কিনা যায় না? ওই যে অনুপাত, এই অনুপাতটা কিন্তু চায়ের পরিমাণের অনুপাত, এদিকে দেখান, এই অনুপাতটা কিন্তু চায়ের পরিমাণের অনুপাত, মানে 160 টাকা কেজির কত কেজি আর 200 টাকা কেজির কত কেজি চা কিনছে, তাহলে আমরা ধরে নিব 160 টাকা কেজি দরে 5x কেজি আর 200 টাকা কেজি দরে 4x কেজি চা ক্রয় করেছে। তাহলে ধরি 160 টাকা, এগুলো তো আপনি লিখবেন না, কেজি দরে চা কেনে ইজ ইকুয়াল টু 5x কেজি, এগুলাকে আপনি লিখবেন পরীক্ষার হলে? জীবনেও না। 200 টাকা কেজি দরে চা কেনে ইজ ইকুয়াল টু 4x কেজি। ওকে, আচ্ছা এখন আমাকে বলেন তাহলে টোটাল সিপি কত, বলেন টোটাল সিপি কত? টোটাল সিপি মানে টোটাল ক্রয় মূল্য। দেখেন চার পরিমাণ 5x কেজি আর প্রত্যেক কেজির দাম হচ্ছে 160, তাইলে প্রত্যেক কেজি 160 হলে 5x কেজির দাম কত? 5x ইন্টু 160। আমার কথা কি বুঝছেন? 1 কেজির দাম 160 টাকা, এরকম 5x কেজির দাম কত? 160 টাকা দিয়ে 5x কে গুণ করতে হবে, মানে প্রথম প্রকারের চায়ের ক্রয় মূল্য। প্রত্যেক কেজির দাম যদি 200 টাকা হয় তাহলে 4x কেজির দাম কত? এই 4x কে 200 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4x ইন্টু হচ্ছে 200, এই দুইটা যোগ করলে এটা হলো সবগুলো চায়ের মোট ক্রয় মূল্য। বুঝতে পারছেন? এটা হলো সবগুলো চায়ের মোট ক্রয় মূল্য। এখন 5 দিয়ে 16 কে গুণ করলে 5 16 80 আর একটা 0 800x প্লাস 4 দিয়ে 2 গুণ করলে 4 2 8 আর 2টা 0x, তার মানে 800 800 1600x। এই 1600x হলো টোটাল সিপি, মানে চা কিনতে মোট এত টাকা খরচ হয়েছে। এবার টোটাল এসপি বের করব, কারণ আপনাকে বলছে এতে শতকরা কত লাভ হলো। আচ্ছা, লাভ বা ক্ষতি যদি বের করতে চান তাহলে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাগে না? ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছাড়া তো আপনি লাভ ক্ষতি বের করতে পারবেন না, এই জন্য আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতেছি। কথা কি বুঝছেন? তাহলে টোটাল ক্রয় মূল্য বের করে ফেলছি, এবার টোটাল এসপি, টোটাল বিক্রয় মূল্য। টোটাল বিক্রয় মূল্য কেমনে পাবেন? টোটাল বেচার সময় তো সব চা বিক্রি করে দিছে, তাহলে টোটাল কয় কেজি চা বিক্রি করছে সে? এই 5x কেজি আর এই 4x কেজি, মানে টোটাল চা বিক্রি করছে 5x আর 4x যোগ করে 9x কেজি, তার মানে টোটাল হচ্ছে 5x প্লাস 4x এত কেজি চা, আর প্রত্যেক কেজি দাম হলো 192, তাহলে এটাকে 192 দিয়ে গুণ। ঠিক আছে, 5 আর 4 কত? 9x ইন্টু হলো 192। এবার গুণ করলে 9 দিয়ে গুণ করে 9 দুগুণী 18, 9 9 81 আর 1 82, 9 কে 9
আর 1728 এক্স। এটা হলো টোটাল এসপি, টোটাল বিক্রয় মূল্য, এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য, দেখতেই পাচ্ছেন। তাহলে লাভ কেমনে বের করে, প্রফিট কেমনে বের করে বলেন তো? প্রফিট হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তাহলে বিক্রয় মূল্য 1728 এক্স মাইনাস এখান থেকে ক্রয় মূল্য 1600 এক্স, এটা বিয়োগ করতে হয়। তাহলে 1728 থেকে 1600 গেলে 128 এক্স। এটা হচ্ছে লাভ। অঙ্কে চাইছে পার্সেন্টেজ লাভ, তাহলে পার্সেন্টেজ প্রফিট ইজ ইকুয়াল টু, যার পার্সেন্টেজ বের করতে হয় সেটা উপরে, তাহলে প্রফিটের পার্সেন্টেজ চাইছে, তাহলে প্রফিট উপরে, প্রফিট মানে এই যে 128 এক্স উপরে, আর এটা প্রফিট সবসময় বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে এই যে 1600 সাপেক্ষে, তাহলে 1600 নিচে 1600 এক্স ইন্টু শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই এক্স এক্স কাটা, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা, 16 দিয়ে হয়তো কাটা যায়, আমি বুঝতে পারতেছি না, তাহলে 4 দিয়ে কাটে ছোট করে নেন, 4 4 16, সরি 4 4 16, 3 4 12, 4 2 8, এবার 4 দিয়ে এটাকে কাটলে 4 8 32, তার মানে 8%, তাহলে প্রফিট হচ্ছে 8%। ক্লিয়ার বিষয়টা? প্রফিট 8%। এগুলো অঙ্ক করে প্র্যাকটিস করতে করতে এক সময় আপনি তো ভাইয়া শোনেন, আপনি তো এগুলো লিখবেন কি, এগুলো তো পরীক্ষার হলে লিখবেন না, আপনি কি লিখবেন, খালি লিখবেন টোটাল সিপি, বা শুধু সিপি লিখবেন, শুধু সিপি লিখবেন, এইটা যোগ এইটা ইকুয়াল টু 1600 ব্যাস, টোটাল এসপি, আপনি খালি এইটুক লিখবেন, লেখার পরে এটুক করতে তো আপনার বেশি সময় লাগবে না। অনেকে বলে যে ভাই শর্টকাট, এখানে এগুলো অঙ্কে শর্টকাট কি করবো বলেন তো, এগুলো শর্টকাট মনেও থাকবে না আপনার, একটাই অঙ্ক, এই অঙ্ক আসছে এই ধরনের একটা অঙ্ক, বা এই টাইপের, এখানে কিছু সংখ্যা টংখ্যা চেঞ্জ করে দিয়ে আসতে পারে। হয়েছে এটা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন, এক ব্যক্তি দুটি ঘোড়ার প্রত্যেকটি 4000 টাকা করে বিক্রয় করলে, এক ব্যক্তির কাছে দুইটা ঘোড়া আছে, দুইটা ঘোড়া, সেই দুইটা ঘোড়ার প্রত্যেকটা 4000 টাকা করে বিক্রি করছে, প্রত্যেকটি 4000 টাকা বিক্রয় করলে তার কোনো লাভ বা কোনো ক্ষতি হয় না, তার কোনো লাভ বা কোনো ক্ষতি হয় না। এর মানে কি? তার মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সমান। একটি ঘোড়া 25% লাভে বিক্রয় করলে অন্যটি শতকরা কত ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, বুঝেন? এই প্রশ্নে টোটাল সিপি কত? টোটাল সিপি কত? 4000 গুণ 2 মানে 8000 টাকা। টোটাল এসপি কত? টোটাল এসপিও কিন্তু 4000 গুণ 2 ইজ ইকুয়াল টু 8000 টাকা। কেন? যেহেতু কোনো লাভ ক্ষতি হয়নি, তার মানে টোটাল সিপি টোটাল এসপি সেম। এবার এখানে কয়টা ঘোড়া? এখানে কিন্তু দুইটা ঘোড়া, তাহলে একটাই কি হয়েছে দেখেন, একটাই 25% ক্ষতি হয়েছে, এবং প্রত্যেকটা ঘোড়ারই কিন্তু বিক্রয় মূল্য 4000, তার মানে যে ঘোড়ায় ক্ষতি হয়েছে সেটাও 4000 টাকায় বেচছে, যে ঘোড়ায় লাভ হয়েছে সেটাও 4000 টাকায় বেচছে। একটি ঘোড়া 25% লাভে বিক্রয় করা হলো, তাহলে আমরা এখানে একটু লিখি 25% লাভের ঘোড়া, 25% লাভের ঘোড়া, এই যে 25% লাভের ঘোড়ার হিসাব এখানে করব। আপনারাই বলেন 25% লাভের ঘোড়ার এটা কি বিক্রয় মূল্য, মানে এসপি 4000, লাভ হয়েছে 25%, আপনারা বলেন তো, যেহেতু 25% লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে কি আমি রেশিও মেথড অ্যাপ্লাই করে ক্রয় মূল্য বের করে ফেলতে পারবো না? পারবো। তাহলে আমাদের সূত্র কি, সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই, যেহেতু 25% লাভ হয়েছে তাহলে 100 সাথে 25 যোগ হয়ে এসপি হলো 125, এই সিপি বের করবো, আর এসপির মান দেওয়া আছে 4000 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 125। আপনি একটু 4 দিয়ে কাটেন, 25 দিয়ে কাটেন, 4 25 100, 5 25 125, 5 দিয়ে পাশে কাটেন, 5 আসতে 40 আর 2টা শূন্য, হ্যাঁ, তাহলে সিপি ইকুয়াল টু এই 800 যায় ওই পাশে আড়াআড়ি 400 এর সাথে গুণ হবে, তাহলে 4 8 32 আর 2টা শূন্য 3200 টাকা। তার মানে সোজা কথা, যে ঘোড়ায় 25% লাভ হয়েছে ওই ঘোড়াটা কেনা ছিল 3200 টাকায়, আর বিক্রি হয়েছে কত? বিক্রি হয়েছে 4000 টাকায়। এখন আমাকে বলেন লসের ঘোড়া, লসের ঘোড়ার কি অবস্থা? এখন আপনারা বলবেন লসের ঘোড়ার এসপি কত? এদিকে তাকান, লসের ঘোড়ার এসপি কত? লসের ঘোড়ার এসপিও কিন্তু 4000, কারণ প্রত্যেকটা ঘোড়া 4000 টাকায় সেল হয়েছে। বাট লসের ঘোড়ার ক্রয় মূল্য কত? ইয়েস, টোটাল ক্রয় মূল্য 8000 টাকা ছিল, ওই 8000 টাকার মধ্যে সে দুইটা ঘোড়া কিনছে, তাহলে ওই 8000 টাকা থেকে যে ঘোড়ায় লাভ হয়েছে সেই ঘোড়ার ক্রয় মূল্য তো 3200, তাহলে ওই 8000 টাকা থেকে 3200 টাকা বাদ দিলে আমরা কিন্তু যে ঘোড়ায় লস হয়েছে তার ক্রয় মূল্য পেয়ে যাব। তার মানে লসের ঘোড়ার সিপি ইকুয়াল টু 8000 মাইনাস 3200, তাহলে 8000 মাইনাস 3200 4800,
ইয়েস, তার মানে দেখেন লসের ঘোড়ার আমি সিপি পেয়ে গেছি, লসের ঘোড়ার আমি এসপি পেয়ে গেছি, তাইলে আমার এখন লস কয় টাকা বলেন? লস কত বলেন? লস হলো বিক্রয় মূল্য 4000, ক্রয় মূল্য 4800, ক্রয় মূল্য 4800, বিক্রয় মূল্য 4000, তাহলে 4800 থেকে 4000 বাদ দেন। 4800 থেকে 4000 বাদ দিলে 800 টাকা লস হয়েছে। অঙ্কে চাইছে পার্সেন্টেজ লস, এদিকে তাকান, তাহলে পার্সেন্টেজ লস, কিসের পার্সেন্টেজ চাইছে? লসের পার্সেন্টেজ, তাহলে লস যাবে উপরে, লস কয় টাকা? অঙ্কে বলছে দ্বিতীয় ঘোড়ায় কত লস হয়েছে সেটা বের করতে বলছে। দেখেন অন্যটি শতকরা কত ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তার মানে এই যে দ্বিতীয় যে ঘোড়াটা, এই ঘোড়ায় কত টাকা লস হয়েছে শতকরা সেটা বের করতে বলছে। এই ঘোড়ার লস হয়েছিল 800 টাকা, তাহলে উপরে যাবে 800। আর এই লস বের করতে হয় কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। এখানে কিন্তু মোট ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হবে না, কারণ এখানে বলছে দ্বিতীয় ঘোড়া শতকরা কত টাকায় লসে বিক্রি করা হয়েছে, তার মানে এখানে দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্যের সাপেক্ষে লসটা বের করতে হবে। আর দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে 4800, তাই নিচে 4800 বুঝতে হবে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 0 2 ক্যান্সেল, 6 8 48, 2 দিয়ে কাটা যায়, 3 দুগুণী 6, 50 দুগুণী 100, উপরে 50 নিচের 3, তার মানে 50/3%। তার মানে দ্বিতীয় ঘোড়াটা 50/3%। 50/3 কে ভাঙলে 16.2/3%। আমার কথা কি বুঝছেন? অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ক্লিয়ার বিষয়টা? 16.2/3%। এগুলা লিখিত প্রিলি দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। 16.2/3%। এখানে কিন্তু বলছে অন্যটি শতকরা কত ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তার মানে এখানে আপনার দ্বিতীয় যে ঘোড়াটা ক্ষতিতে বিক্রি করা হয়েছে, ওই ঘোড়া শতকরা কত টাকা ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তাইলে উপরে যাবে হলো ক্ষতির পরিমাণ, আর নিচে যাবে দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য, কারণ বের করতে বলছে দ্বিতীয় ঘোড়ার শতকরা কত ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তার মানে দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হবে, মোট ক্রয় মূল্যের সাপেক্ষে না। কথা কি বুঝছেন? আচ্ছা, নেক্সট। বলছে এ ম্যান পারচেজেস 2 clocks A and B. A man purchases 2 clocks A and B at a total cost price of টাকা 650. He sells A with 20% profit and B at loss of 25% and gets the same selling price for both the clocks. আচ্ছা, what are the purchasing price of A and B respectively? তার মানে এখানে দুইটা ঘড়ির নাম, এই যে A আর B হলো দুইটা ঘড়ির নাম। A এবং B হচ্ছে ঘড়ি দুইটার নাম। A প্রথম ঘড়ির নাম A, দ্বিতীয় ঘড়ির নাম হচ্ছে B। সে দুইটা ঘড়ি কিনছে, এ ম্যান পারচেজেস 2 clocks, দুইটা ঘড়ি কিনছে এট এ টোটাল কস্ট প্রাইস অফ টাকা 650। তার মানে 650 টাকা হচ্ছে দুইটা ঘড়ির, এদিকে তাকান, এই 650 টাকা হচ্ছে দুইটা ঘড়ির মোট ক্রয় মূল্যের সমষ্টি। কথা বুঝছেন? তারপর বিক্রি করার সময় হি সেলস, সে বিক্রি করলো, বিক্রি করে এ উইথ 20% প্রফিট, তার মানে এ ঘড়িটা সে 20% লাভে বিক্রি করছে, and B at a loss of 25%, এবং বি ঘড়িটা সে 25% লসে বিক্রি করছে, and gets, এবং সে পায় the same selling price for both the clocks। মানে হচ্ছে এতে সে দুইটা ঘড়ির মানে দুইটা ঘড়ির বিক্রয় মূল্য সমান হয়, মানে মানে লাস্ট বাংলাটা হলো এরকম যে এতে তার দুইটা ঘড়ির বিক্রয় মূল্য সমান হয়ে যায়। তার মানে প্রথম ঘড়িটা যে 20% লাভে বিক্রি করছে, এতে সে বিক্রয় মূল্য যা পাইছে, বি ঘড়িটা 25% লসে বিক্রি করেও বিক্রয় মূল্য তাই পাইছে। ওকে, তার মানে একটা দামি ঘড়ি ছিল, একটা কম দামি ঘড়ি ছিল। হোয়াট আর দ্য পারচেজিং প্রাইস অফ এ এন্ড বি রেসপেক্টিভলি, তার মানে এ এবং বি এর ক্রয় মূল্য যথাক্রমে কত ছিল। আচ্ছা, এখানে কিন্তু বিষয়টা এরকম না যে এ এবং বি এই দুইটার ক্রয় মূল্য 650, বিক্রয় মূল্য 650, এরকম না। মানে এ ঘড়িটা সে যে দামে বিক্রি করছে, বি ঘড়িটা সেই দামে বিক্রি করছে, এটা কিন্তু তাই বুঝাইছে। হি সেলস এ উইথ 20% প্রফিট, মানে এ ঘড়িটা সে 20% প্রফিটে বিক্রি করলো, এন্ড বি এট দ্য লস অফ 25%, এবং বি ঘড়িটা 25% লসে বিক্রি করলো, এন্ড গেট দ্য সেম সেলিং প্রাইস ফর বোথ দ্য ক্লকস, মানে উভয় ঘড়ির জন্য সে সমান সেলিং প্রাইস পাইছে, মানে দুইটা ঘড়ির বিক্রয় মূল্য সমান হয়েছে। এমন না যে যে দামে কিনে নিয়ে আসছিল 650 টাকা, দুইটা মিলে বেচছেও তাই না, না, প্রত্যেকটা ঘড়ি উভয় ফর বোথ দ্য ক্লকস, মানে উভয় ঘড়ির জন্য সে বিক্রয় মূল্য সমান পাইছে। আচ্ছা, ওকে, ফাইন। এদিকে দেখান, তাহলে 650 টাকা, এদিকে এই 650 টাকা কি, এই 650 টাকা হচ্ছে দুইটা ঘড়ির ক্রয় মূল্য, দুইটা ঘড়ির কি ক্রয় মূল্য। আমি ধরলাম সিপি অফ এ, সিপি অফ এ ইজ ইকুয়াল টু এক্স, আমি ধরে নিলাম।
জানি না, কারণ অঙ্কে চাইছে হোয়াট আর দ্য পারচেজিং প্রাইস অফ এ এন্ড বি, এ এবং বি এর পারচেজিং প্রাইস, পারচেজ মানে ক্রয় করা, মানে ক্রয় মূল্য কত। তাহলে আমি ধরে নিচ্ছি যে দুইজনের ক্রয় মূল্যের যোগফল হলো 650, তার মধ্যে ধরলাম এ ঘড়িটাকে কিনছিল সে x টাকা দিয়ে, এজন্য সিপি অফ এ, তাহলে সিপি অফ বি কত, সিপি অফ বি কত বলেন, সিপি অফ বি এই 650 থেকে x বাদ দেন, 650 মাইনাস x। এইটুকু ক্লিয়ার কিনা বলেন, এইটুকু ক্লিয়ার কিনা? এখন এই এ ঘড়িতে কি ঘটনা ঘটছে, এ ঘড়িতে সে দেখেন হি সেলস এ উইথ 20% প্রফিট, এখানে 20% প্রফিট হইছে, এখানে 20% প্রফিট হইছে, রাইট? আর এখানে কি 25% লস হইছে, লস। তাহলে আমাকে বলেন, তাহলে এ ঘড়ির ক্রয় মূল্য x, তাহলে এখানে 20% প্রফিট হইছে, যার ক্রয় মূল্য হলো x টাকা, এখান থেকে কি আমি এই এ ঘড়ির বিক্রয় মূল্য বের করে ফেলতে পারবো না রেশিও মেথড দিয়ে? অবশ্যই পারবো। আমাদের সূত্র কি, সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই, যেহেতু 20% প্রফিট তার মানে এসপি হবে 120। এলে এ ঘড়ির বিক্রয় মূল্য বের করতেছি, বুঝেন? ক্রয় মূল্য পাই ধরে নিছি, বিক্রয় মূল্য বের করতেছি। এবার সিপির মান কত, এর x, তাহলে সিপির পরিবর্তে x, আর নিচে হচ্ছে এসপি ইজ ইকুয়াল টু, এই শূন্য কাটা 5 দুগুণী 10, 6 দুগুণী 12 মানে 5/6। এবার আমরা আর গুণ করে দিব, আর গুণ করলে 5sp ইজ ইকুয়াল টু 6x। তাহলে এসপি কত, এই 5 এর সাথে ভাগ হবে, তাহলে এসপি কত আসতেছে দেখেন তো, এখানে এসপি কত আসতেছে, এ ঘড়ির এসপি, এই যে এ ঘড়ির এসপি আসতেছে, এসপি রেখে দেন, 5 এর সাথে ভাগ হবে, তাহলে এসপি ইকুয়াল টু এখানে আছে 6x ডিভাইডেড বাই 5, এটা হলো এ ঘড়ির বিক্রয় মূল্য, ব্যাস। এবার বি ঘড়ির বিক্রয় মূল্য বের করব, বি ঘড়ির ক্রয় মূল্য দেওয়া আছে এটা, তাহলে এখানে আবার সিপি বাই এসপি ইউজ করব, সিপি বাই এসপি ইকুয়াল টু সিপি 100, এখানে 25% লস হইছে, তাহলে এসপি হবে 100 থেকে 25 বাদ দিলে 75, 4 25 100, 3 25 75, সিপির মান হচ্ছে 650 মাইনাস x, এটা হলো 650 মাইনাস x, আর নিচে কি এসপি ইজ ইকুয়াল টু, উপরে আছে 4 নিচে আছে 3, আর গুণ করে দেন, এই 3 গুণ হবে এই 4sp, তাহলে এখানে কি হচ্ছে 4sp ইজ ইকুয়াল টু 3 ইন্টু 650 মাইনাস এক্স, তাহলে এই এসপি রেখে দেন, এই 4 ওই পাশে ভাগ করেন, তাহলে 3 ইন্টু 650 মাইনাস এক্স, 4 ভাগ হবে, এটা হলো বি ঘড়ির এসপি, এটা হলো এ ঘড়ির এসপি, এইটা আর এটা সমান। এবার প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু এটা, কথা কি বুঝতে পারছেন? প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু এটা, অঙ্কে বলছে যে উভয় ঘড়ির জন্য সে সমান বিক্রয় মূল্য পাইছে, ক্লিয়ার? আচ্ছা, এবার প্রশ্ন মতে 6x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 650 মাইনাস এক্স ডিভাইডেড বাই 4। ওকে ওকে, এবার এটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। তাহলে আর গুণ করলে 4 6 24, 4 6 24x ইজ ইকুয়াল টু 3 5 15, দেখেন 3 5 15 ইন্টু 650 মাইনাস এক্স, তাহলে 24x ইজ ইকুয়াল টু 15 দিয়ে গুণ করেন, 0 5 15 75 এর 5 হাতে 7, 6 15 90 আর 7, 90 আর 7 কত 97, 97 মাইনাস হচ্ছে 15x। আচ্ছা থাক, সমস্যা নেই। এবার 15x এই পাশে নিয়ে আসেন। আচ্ছা একটা কাজ করি, এটা এইভাবে গুণ আকারে রেখে দিই, তাহলে কাটাকাটি সুবিধা হবে। 15 ইন্টু 650 এইভাবেই রাখেন, অত বড় গুণ করার দরকার নেই। আর হচ্ছে 15x, এই 15x এই পাশে নিয়ে আসেন, তাহলে এই মাইনাস 15x এই পাশে এসে 24x এর সাথে যোগ হবে, একবারে করে দেই। এই 24x আর এই মাইনাস 15x এসে যোগ হলে হবে 39x ইজ ইকুয়াল টু 15 ইন্টু 650। আমরা x এর মান বের করবো, তাহলে x রেখে দেন, এই 39 এই পাশে যে ভাগ হবে, তাহলে 15 ইন্টু 650 ডিভাইডেড বাই 39। এবার কাটাকাটি দেখেন, আমি এই পাশে কাটাকাটি করে দিচ্ছি। x ইকুয়াল টু কি আসছে, x ইজ ইকুয়াল টু আসছে 15 ইন্টু 650 ডিভাইডেড বাই হচ্ছে 39। 3 দিয়ে কাটেন তো, 3 5 15, 3 13 তে 39, 13 দিয়ে কাটেন, 5 13 তে 65, একটা শূন্য, তাহলে উপরে 5 আর 25, 5 আর 50 গুণ করলে 5 5 25 আর একটা শূন্য, x এর মান 250, x এর মান 250। x কি ধরছিলাম, x ধরছিলাম এ ঘড়ির ক্রয় মূল্য, মনে করে দেখেন x ধরছিলাম এ ঘড়ির ক্রয় মূল্য, তাহলে এ ঘড়ির ক্রয় মূল্য 250, আর দুইটা মিলে 650, তাহলে বি ঘড়ির ক্রয় মূল্য কত হবে 650 মাইনাস এক্স, তাহলে 650 থেকে মাইনাস এক্স মানে 250 বিয়োগ করলে কত হয় 400 টাকা, তার মানে বি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ক্রয় মূল্য 400 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন এই অঙ্কটা যদি প্রিলি পরীক্ষায় আসে তাহলে কি করবেন? প্রিলি পরীক্ষা আসে, যদিও এই যে মেথড করালাম আপনার হয়তো শোনেন, সব অঙ্ক তো আর এত বড় আসবে না। এখন বলতে পারেন ভাই এই অঙ্ক আমি কেমনে করবো? অঙ্ক যদি 20টা আসে, 20টা অঙ্কের মধ্যে কি 20টাই এরকম আসবে? কখনোই না।
হয়তো এরকম হাতে গোনা 4-5টা বা 3-4টা অঙ্ক আসবে। এর মধ্যে আপনি এগুলাতে ধরেন সময় একটু বেশি লাগলো, কিন্তু অন্যান্য জায়গায় সময় সেভ করে এগুলা ইউজ করতে হবে, এটাই নিয়ম। এমন না যে অঙ্ক দেখেই উত্তর দিতে হয়, কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে কি অঙ্কটা? ক্লিয়ার হয়েছে? আমি একটু বলে দিচ্ছি, অপশন টেস্ট করতে পারেন। অপশন টেস্ট, অপশনে কিন্তু আপনার এই দুইটা ঘড়ির বিক্রয় মূল্য দেওয়া থাকবে, দেওয়া থাকবে না, ক্রয় মূল্য দেওয়া থাকবে। মনে করেন যে এ ঘড়ি 250, বি ঘড়ি 400 টাকা। এবার আপনাকে দেখতে হবে এগুলো হচ্ছে এ বি এর ক্রয় মূল্য। এইবার এই ক্রয় মূল্যকে ব্যবহার করে বিক্রয় মূল্য বের করে দেখতে হবে যে দুইটার বিক্রয় মূল্য সমান হয় কিনা। যে অপশন থেকে সমান হবে সেটাই উত্তর। তাহলে এটা এ ঘড়ির ক্রয় মূল্য, এ ঘড়ির উপর আপনার 20% কি করছে, লাভ হয়েছে। তাহলে এ ঘড়ির সিপি বাই এসপি করবেন অপশন থেকে, 100/120। এবার সিপি কে আপনি 250 ধরে, ঠিক আছে, এসপি বের করবেন 100/120। এই 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল। তাহলে এসপি অফ কেএসপি আর 25 গুণ 12, 25 ইন্টু হচ্ছে 12। তাহলে 25 দুগুণে 50 এর 0 হাতে হচ্ছে 5, 25 থেকে 25 5 30, 300 টাকা। তার মানে সোজা কথা এটা 300 টাকা দিয়ে, কিংবা আপনার এই এসপি এইভাবে সরাসরি না বের করে এই 250 এর 20% বের করে বিয়োগ করতে পারেন, তাও আরো সহজে, আরো সহজে। দেখেন 250 এর 20% বের করেন, 220% লাভ না, তা 250 এর 20% মানে 20/100। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 25 দুগুণে 50 টাকা। তার মানে এ ঘড়িতে 50 টাকা লাভ হয়েছে। তাহলে এ ঘড়ির বিক্রয় মূল্য কত? 250 এর সাথে 50 যোগ করেন, মানে 300 টাকা। এখন দেখতে হবে বি ঘড়ির বিক্রয় মূল্য 300 টাকা আসে কিনা, যদি আসে এটা উত্তর, বুঝছেন? তাহলে বি ঘড়ির দাম তো ক্রয় মূল্য 400, বি ঘড়িতে কি হয়েছে, 25% লস হয়েছে। তাহলে 400 25% বের করেন, 400 25% মানে 25/100। এই দুটা শূন্য দিয়ে 0 ক্যান্সেল, 4 25 100 টাকা। তার মানে বি ঘড়িতে 100 টাকা লস হয়েছে। তাহলে বি ঘড়ির বিক্রয় মূল্য কত? এই 400 থেকে 100 বাদ দেন, তার মানে 300 টাকা। দেখছেন দুইটা ঘড়িরই বিক্রয় মূল্য 300 টাকা আসছে। অঙ্কে তো সেটাই বলা ছিল যে দুইজনেরই বিক্রয় মূল্য কি আসবে, সমান হবে। তার মানে আমাদের এটাই উত্তর। ক্লিয়ার আছে কি? এবার অপশন টেস্টের ব্যাপারটা বুঝছেন? এখানে সিপিএসপির রেশিও দিয়েও কিন্তু বিক্রয় মূল্য বের করা যেত। ওর চেয়ে আমার কতটুকু লাভ হয়েছে কতটুকু লস হয়েছে এটা বের করে যোগ বিয়োগ করাটা আরো সহজ হচ্ছে। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। মানে অপশন টেস্টের ব্যাপারটা যদি আপনি এটা অ্যাভয়েড করতে চান যে এইভাবে আমি করব না, তাহলে কি করবেন? অপশন টেস্টের ব্যাপারটা কি বুঝলেন? মানে অঙ্কে যা চাইছে সেটা তো দেওয়া থাকবে। অঙ্কে চাইছে কি, ঘড়ি দুটোর ক্রয় মূল্য। তাহলে ঘড়ি দুটোর ক্রয় মূল্য, যে এ ঘড়ির ক্রয় মূল্য 250, বি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 400, এরকম দেওয়া থাকবে। এবার অপশন থেকে আপনাকে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য দেওয়া আছে কারণ অঙ্কে ক্রয় মূল্য চাইছে। অপশন থেকে এখন বিক্রয় মূল্য বের করে দেখতে হবে যে দুইটার বিক্রয় মূল্য সমান হয় কিনা। যে অপশন থেকে সমান হবে সেটাই উত্তর, বুঝছেন? তাহলে এখন এখানে এটা হলো এ ঘড়ির ক্রয় মূল্য, এখানে সিপিএসপি রেশিও করেও করা যাবে। এতে একটু ক্যালকুলেশন জটিল হচ্ছে, দরকার কি? অঙ্কে বলছে যে 20% লাভ করছে এ ঘড়িতে। তাহলে 250 টাকার 20% কত হয়? এই 250 টাকার উপর 20% লাভ করছে, 250 টাকার 20% বের করলে পেলাম 50। তাহলে বিক্রয় মূল্য কত? 250 এর সাথে লাভ 50 বাদ দিলাম, সরি যোগ করলাম 300 টাকা। মানে আর এই যে 400 টাকার ঘড়ি বি ঘড়ি, এই বি ঘড়ির উপর 25% লস করছে। তাহলে 400 25% বের করবেন, লসের পরিমাণ, লস হলো 100 টাকা। তাহলে 400 টাকা হলো কেনা মূল্য, লস 100 টাকা। তাহলে কেনা মূল্য থেকে লস বাদ দেন 300 টাকা। যখন দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এ ঘড়ির বিক্রয় মূল্য আর বি ঘড়ির বিক্রয় মূল্য সমান আসছে, তার মানে এটা হলো অ্যাকচুয়াল উত্তর। ক্লিয়ার? ওকে, নেক্সটে কি বলছে দেখেন। এই যে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা। বলছে একটি জিনিস 56 টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয় মূল্য যত, শতকরা তত টাকা লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? আচ্ছা, একটি জিনিস 56 টাকায় বিক্রি করলে, তার মানে 56 টাকা হলো বিক্রয় মূল্য, এসপি। বিক্রি করলে জিনিসটির ক্রয় মূল্য যত আমরা জানি না, শতকরা তত টাকা লাভ হয়। মানে ক্রয় মূল্য যদি 70 টাকা হয় তাহলে 70% লাভ হয়েছে, বুঝলেন? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 100% লাভ হয়েছে। ক্রয় মূল্য যদি 60 টাকা হয় তাহলে 60% লাভ হয়েছে। এটা দ্বারা তাই বোঝায়। জিনিসটির ক্রয় মূল্য কত নির্ণয় করতে বলছে কি, ক্রয় মূল্য। আমরা অপশন টেস্ট করব, এটাকে করব অপশন টেস্ট, ও পিটি। আমি মূল নিয়ম করে দিব, আগে অপশন টেস্ট দেখেন, আগে অপশন টেস্ট বোঝেন। অপশন টেস্ট, তাহলে অঙ্কে কি চাইছে, জিনিসটির ক্রয় মূল্য কত। তাহলে আমি অপশনে কি দেওয়া থাকে, যে জিনিসটা নির্ণয় করতে বলে সেটা দেওয়া থাকে। তাহলে অঙ্কে যেহেতু ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, তার মানে অপশনে ক্রয় মূল্য দেওয়া থাকবে।
তাহলে আমি ধরে নিচ্ছি জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। এদিকে তাকান, তাহলে এটা আমি জানি না এটা উত্তর কিনা, আমি ধরে নিচ্ছি 30 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, এই যে সিপি যদি 30 টাকা হয়, তাহলে লাভ হবে কিন্তু 30%, কারণ অঙ্কে বলছে জিনিসটির ক্রয় মূল্য যত তত পার্সেন্ট লাভ হয়, তাই না? তাহলে বলেন সিপি যদি 30 টাকা হয় তাহলে লাভ কত? লাভ হলে 30-এর 30% মানে 9 টাকা, 30-এর 30% এর মানে গুণ 30% মানে 30/100, এটা কাটা, এটা কাটা 9 টাকা। তার মানে জিনিসটার ক্রয় মূল্য যদি 30 টাকা হয় তাহলে লাভ হবে এই 30-এর 30% মানে 9 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? এই ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করেন, তার মানে 39 টাকা। কিন্তু প্রশ্নে বলা আছে বিক্রয় মূল্য তো 56 টাকা, তাই এটা উত্তর না। বুঝছেন কি বিষয়টা? খুবই সহজ। এখন আমি 2 নম্বর অপশনে যাব। 2 নম্বর অপশনে বলছে ক্রয় মূল্য সিপি = 40 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 40 হয় তাহলে লাভ হবে 40%, কারণ অঙ্কে বলছে ক্রয় মূল্যের সমান শতকরা লাভ হয়। কথা কি বুঝছেন? তাহলে 40%, তাহলে লাভ হবে এই 40-এর ক্রয় মূল্যের 40%, তাহলে 40-এর 40%, তাহলে লাভ কত? এই 40-এর 40% মানে 40 এর মানে গুণ 40% মানে 40/100, এটা কাটা, এটা কাটা, 4 16 টাকা। তার মানে জিনিসটার ক্রয় মূল্য যদি 40 হয় তাহলে লাভ হচ্ছে 40%-এ 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 40 আর 16 যোগ করলে 56। অঙ্কে বলা আছে বিক্রয় মূল্য 56। ইয়েস, এটা অ্যাকচুয়াল উত্তর। এটা অ্যাকচুয়াল উত্তর বলেই ওই অঙ্কের সাথে মিলে গেছে। আমি কথাটা বুঝাইতে পারছি? যদি এটাও না মিলতো তাহলে আমি এখানে চলে যেতাম, এটাও না মিললে সরাসরি এটা মারিয়ে দিতাম, আর কিছু চেক করতাম না। 40% কেন দিচ্ছেন আপনারা? আমি বুঝলাম না 40% কেন দিচ্ছেন। অঙ্কে কি চাইছে আগে তো সেটা বুঝতে হবে। জিনিসটির ক্রয় মূল্য কত? তা জিনিসটির ক্রয় মূল্য কি 40%? কথা কিন্তু বুঝতে হবে। জিনিসটির ক্রয় মূল্য 40 টাকা, 40 টাকাই যেটা, কথা বুঝছেন? মানে ক্লিয়ার হয়েছে কি? আমি মূল নিয়ম করে দিচ্ছি, কিন্তু অঙ্কটা তো বুঝছেন। অঙ্কটা বুঝছেন না? এখন অঙ্কে কি বলছে? একটি জিনিসের 56 টাকায় বিক্রয় করলে জিনিসটির ক্রয় মূল্য যত শতকরা তত টাকা লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য যত শতকরা তত টাকা লাভ হয়। তাইলে অঙ্কে চাইছে জিনিসটির ক্রয় মূল্য কত। তাইলে আমরা ধরে নিব জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। দেওয়া নাই তো, তাহলে ধরি সিপি = x। তাহলে অতএব প্রফিট কত? অতএব লাভ কত বলেন? লাভ কত? লাভ নির্ণয় করতে হয় কার উপর? লাভ নির্ণয় করতে হয় ক্রয় মূল্যের উপর। হ্যাঁ, যদি বলতো যে শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে তাহলে উত্তর 40% হতো, কথা সত্য। যদি বলতো শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে তাহলে 40%, কিন্তু আমাকে তো ক্রয় মূল্যই চাইছে, তাই উত্তর 40 টাকা, 40% না। বুঝছেন? এবার আমাকে বলেন, এদিকে তাকান। তাহলে লাভ হলো ক্রয় মূল্য যত লাভ হয় তত পার্সেন্ট। ক্রয় মূল্য যত লাভ হয় তত পার্সেন্ট মানে কি? মানে ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে লাভ হয়েছে এই x এর x%, কারণ লাভ বের করতে হয় তো ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ হলো এই x এর x%, তাহলে লাভ = x এর x%। ক্রয় মূল্য যত শতকরা তত লাভ হয়, তাহলে ক্রয় মূল্য x হলে লাভ হয়েছে x%। কার x%? ক্রয় মূল্যের x%, মানে x এর x%। ক্লিয়ার? তাহলে = x এর মানে গুণ x% মানে x/100, তার মানে x² / 100, এটা হলো লাভের পরিমাণ। এটা কি ক্রয় মূল্য, এটা কি লাভ। তাহলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে কি হয়? বিক্রয় মূল্য। অঙ্কে বলা আছে বিক্রয় মূল্য 56। তাহলে প্রশ্ন মতে x + x² / 100 হচ্ছে 56। ক্লিয়ার? এই যে ক্রয় মূল্য প্লাস লাভ = বিক্রয় মূল্য। এইবার এটাকে সমাধান করে x এর মান বের করতে হবে। 100, তাহলে এখানে 100x + x² = 56। আড়াআড়ি গুণ করেন, তাহলে 100x + x² = 100 দিয়ে 56 কে গুণ করলে 5600। এবার এই 5600 এই পাশে নিয়ে আসেন এবং সাজায় লেখেন। x² সামনে দিলাম প্লাস 100x, এই 5600 এই পাশে এসে বিয়োগ 5600 = 0। ক্লিয়ার? এইবার এটা সমাধান করে আপনাকে x এর মান বের করতে হবে। এবার এটা সমাধান করে x এর মান বের করতে এই 5600 কে ভাঙতে হবে। 5600 কে ভাঙবো, এদিকে তাকান। এই দুইটা শূন্য বাদ দেন, দুইটা শূন্য বাদ দিয়ে শুধু 56 চিন্তা করেন। 56 কে লেখা যায় 7 × 8, এই দুইটা শূন্যের একটা দিবেন এখানে, একটা দিবেন এখানে, ব্যাস। তার মানে 70 আর 80। 70 আর 80-র মধ্যে বিয়োগফল হয় 10, কিন্তু এখানে বিয়োগফল হতে হবে 100। তার মানে এই জোড়া দিয়ে হবে না। তাহলে 56 কে আবার ভাঙা যায় 4 14 তে 56, 4 × 14। এই 56 কে ভাঙবেন আর এই দুইটা শূন্যের একটা এই পাশে বসাই দিবেন, একটা এই পাশে বসাই দিবেন, হয়ে গেল।
তার মানে 140 আর 40-এর মধ্যে বিয়োগফল কিন্তু 100, তার মানে 140 আর 40 হলো সেই জোড়া। কথা কি বুঝাইতে পারছি? এইবার মিডিল টার্ম করতে হবে। বুঝছেন কি? বুঝছেন এই জায়গাটা? হ্যাঁ, মুছে দেই, এটা মুছে দেই। তার মানে এক্স স্কোয়ার প্লাস 140x মাইনাস 40x মাইনাস 5600 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নেন, এক্স কমন নিলে এক্স প্লাস 140 মাইনাস 40 কমন নিলে এক্স প্লাস 140 ইজ ইকুয়াল টু 0। এবার এক্স প্লাস 140 কমন নেন, তাহলে থাকবে এক্স মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 না হলে এটা 0। তার মানে এক্স প্লাস 140 ইজ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 140, অথবা এক্স মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 40। এখন কোনো কিছুর মান তো আর কোনো কিছুর ক্রয় মূল্য তার নেগেটিভ হতে পারে না, তাই এক্স এর মান এই মাইনাস 140 গ্রহণযোগ্য নয়, এক্স এর মান 40। এখন এইটা এই যে মিডিল টার্ম করতে গেলে পরীক্ষার হলে ঝামেলা হবে, তাই প্রথমে অপশন টেস্ট মেথড দেখাইছি। এই অঙ্কটা আপনি অপশন টেস্ট করবেন পরীক্ষার হলে, না হলে কিন্তু করে আসা টাফ হবে, কারণ এই লাস্টে যে মিডিল টার্ম নাও যদি আপনি মিলাতে না পারেন। অপশন টেস্টটা কি বুঝছেন না? এটা মূল নিয়ম। হ্যাঁ, ওকে, নেক্সট। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। এখানে কোশ্চেন করতে লজ্জা পেলে মেসেঞ্জারে নক দিবেন, কোনো সমস্যা নাই, চেষ্টা করবো ভাই বুঝাই দেওয়ার। দেখেন তো কি বলছে। একটি পণ্য 4000 টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো। একটি পণ্য 4000 টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হলো বলে নাই। একটি পণ্য 4000 টাকা বিক্রি করছে, এই 4000 টাকা হলো বিক্রয় মূল্য, এতে কিছু ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে জানি না, কিছু ক্ষতি হয়েছে। ওই পণ্যটি 5000 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল, মানে 4000 টাকায় বিক্রি করার ফলে যত ক্ষতি হয়েছিল তার এত % লাভ হয়। পণ্যটির ক্রয় মূল্য কত? বুঝছেন? একটি পণ্য 4000 টাকা বিক্রি করায় কিছু ক্ষতি হয়। আচ্ছা, 4000 টাকা বিক্রি করে কত ক্ষতি হয় বলেন তো? 4000 টাকা বিক্রি করে কত ক্ষতি হয় জানি না, তাহলে ধরে নিচ্ছি যে 4000 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় x টাকা, জানি না যেহেতু x, তাহলে ধরি পণ্যটি 4000 টাকায় বিক্রি করায়, এগুলো তো লিখবেন না, বিক্রি করায় ক্ষতি হয় ইজ ইকুয়াল টু x টাকা। ক্ষতি হয় x টাকা, অতএব সিপি কত? তাহলে ক্রয় মূল্য কত আপনারা বলেন তো? 4000 টাকায় বিক্রি করে যদি x টাকা ক্ষতি হয়, কেন x টাকা ক্ষতি হয়? যে বলছে কিছু ক্ষতি হয়, আমরা তো জানি না, তাই ধরে নিলাম x টাকা ক্ষতি হয়। তাহলে 4000 টাকায় বিক্রি করে যদি x টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? এই বিক্রয় মূল্যের সাথে ক্ষতির পরিমাণ যোগ করলেই তো ক্রয় মূল্য, তার মানে 4000 প্লাস x। এইটুকু বুঝছেন কিনা বলেন? এটা হলো জিনিসটার ক্রয় মূল্য, ব্যাস। ওকে, কিন্তু ক্রয় মূল্যটাই চাইছে, ওকে ফাইন থাক। এইবার বলেন 4000 টাকায় বিক্রি না করে যদি ওই একই পণ্য 5000 টাকায় সেল দেওয়া হতো, তাহলে কি হতো? যত ক্ষতি হয়েছিল, মানে এই যে x, সেই ক্ষতির এত % লাভ হয়। তাহলে আবার 5000 টাকায় বিক্রি করলে লাভ ইজ ইকুয়াল টু যত ক্ষতি হয়েছিল তার এত %, মানে 4000 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয়েছিল সেই ক্ষতির এত % লাভ 5000 টাকায় সেল দিলে। তাহলে 5000 টাকায় সেল দিলে লাভের পরিমাণ কত? এই সময় যে ক্ষতি হয়েছিল x, এই x এর 200/3%, মানে x এর মানে গুণ 200/3%। ক্লিয়ার? তাহলে x এর 200/3% তোলার জন্য নিচে 100 দিয়ে গুণ। কথা কি বুঝছেন? এই দুটা শূন্য ক্যান্সেল, তাহলে এখানে কত হচ্ছে? 2x/3। তাহলে 2x/3, এটুকু কি বুঝছেন? তার মানে হচ্ছে 5000 টাকায় সেল দিলে লাভ হবে 2x/3। এইবার বলেন, এবার সিপি কত? সিপি কত? 5000 টাকায় বিক্রি হয়েছে, এতে লাভ হয়েছে, তাহলে এটা হলো 5000 হলো বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য থেকে লাভের পরিমাণ বাদ দিলে এটা কি ক্রয় মূল্য না? ইয়েস। তাহলে 5000 থেকে 5000 মাইনাস 2x/3, এইটাও ক্রয় মূল্য, এইটাও ক্রয় মূল্য, এইটাও ক্রয় মূল্য। একটা জিনিসের ক্রয় মূল্য তো আর দুই রকম হতে পারে না, সেম। তার মানে প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু এইটা। এইগুলো বুঝতে হবে, এগুলো অঙ্ক করতে করতে একসময় হাতে চলে আসবে। কথা কি বুঝছেন? প্রশ্ন মতে ওই 4000 প্লাস x ইজ ইকুয়াল টু 5000 মাইনাস 2x/3, দুইটা জিনিস একই। এবার x গুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে x আছে, মাইনাস 2x/3, এই পাশে আসলে প্লাস 2x/3,
ওই পাশে 5000 আছে, 4000 ওই পাশে গেলে বিয়োগ 4000, এবার লসাগু 3, তাহলে এখানে 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 5000 থেকে 4000 গেলে 1000, তাহলে 3x 2x মানে 5x ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1000। এবার x এর মান বের করব, তাহলে 3 ওই পাশে গুণ হবে, আচ্ছা 5 দিয়ে করেন, 5 দিয়ে 100, 10 এর মধ্যে 2 বার আর 2টা শূন্য, তাহলে এই পাশে x থাকবে আর 3 ওই পাশে যে আর গুণ হবে, তাহলে x ইকুয়াল টু 3 200 তে কত 200 গুণ 3, তাহলে x ইজ ইকুয়াল টু 600। x এর মান 600, অঙ্কে কিন্তু 600 উত্তর চাইনি, অঙ্কে কিন্তু x এর মান চাইনি, x এর মান চাইনি, অঙ্কে চাইছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে তো 4000 প্লাস x অথবা 5000 মাইনাস 2x বাই 3, তার মানে এখানে x এর মান বেরোলেও ক্রয় মূল্য বেরোবে, এখানে x এর মান বসালেও ক্রয় মূল্য বেরোবে, কথা কি বুঝছেন? কারণ ক্রয় মূল্য তো একই জিনিস, আলাদা হতে পারে না, তাহলে x এর মানটা এই যে এখানে বসান, তাহলে অতএব ক্রয় মূল্য, অতএব সিপি ইকুয়াল টু 4000 প্লাস x x এর মান কত 600, তার মানে 4600 টাকা, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 4600 টাকা। ক্লিয়ার? উত্তর কিন্তু 600 না, অঙ্কে তো চাইছে ক্রয় মূল্য কত, তা ক্রয় মূল্য মানে তো এইটা অথবা এইটা, ঠিক আছে? এইগুলা অঙ্ক করলে সেন আপনার মাথার জট খুলবে, এগুলা করতে হবে, এগুলা থেকে আলাদা দূরে থাকলে তো আপনি মানে আপনার কাজ হবে না তো ভাই, মানে এত সহজ তো না, চাকরির পরীক্ষায় পারফর্ম করা তো এত সহজ জিনিস না, আবার বলছি এত সহজ জিনিস হলে তো সবাই চাকরি পেত। হ্যাঁ আমি তো প্রতারণামূলক কথাবার্তা বলতে পারবো না, আমার দ্বারা হবে না, আমি বলে বলে ভর্তি নিতে পারবো না যে ভাই ভর্তি হন, আপনাকে আমি 40 50 60টা ক্লাসের মধ্যে আমি যা পড়াবো তাই আসবে, যা পড়াবো তাই আসবে, এইসব কথাবার্তা বলে তো আমি ভর্তি নিতে পারবো না ভাই, এ টাকা হারাম হবে না, টাকা হারাম হবে, হালাল হবে না যদি এগুলা বলে ভর্তি নেই, কথা কি বুঝছেন? পড়তে হবে, আমার কথা ভাই সত্য কথাটা, বেশি পড়তে হবে, বেশি পড়ে বেশি নম্বর পেতে হবে, এছাড়া এর কোনো দ্বিতীয় কোনো পথ নাই, সহজ হিসাব, এর বাইরে কোনো পথ নাই। কম পড়ে আমি বেশি নম্বর পেতে চাই, এই পথ আমার দেখানোর সময় নেই, মানে সময় নাই না, আমার সুযোগ নাই, কারণ আমি এটা পারি না ভাই। মিথ্যা কথা বলে আমি আপনাকে যদি বলি যে ভাই আপনাকে 4 মাসের মধ্যে অঙ্কে হিরো বানাই দিব, তাহলে এই যে 24 25 বছর ধরে আপনি পড়ালেখা করছেন, এতদিনে হয়নি কেন? টাইম দিতে হবে, ইউ হ্যাভ টু ইনভেস্ট টাইম ভাই, এবং এটাই সত্য, এবং যতদিন আপনি টাইম না দিবেন ততদিন চাকরি হবে না, সত্য, এটাই সত্য কথা, এটাই সত্য, এটা মানতে হবে, বাস্তবতা মানতে হবে। যার অঙ্কে সমস্যা তাকে অঙ্কে বেশি সময় দিতে হবে, যার ইংরেজিতে সমস্যা তাকে ইংরেজিতে বেশি সময় দিতে হবে, ঠিক আছে? এই যে সব অঙ্ক থেকে দূরে থেকে লাভ নাই, এগুলো কনসেপ্ট নিতে হবে মাথায়, না নেওয়া পর্যন্ত কাজ হবে না। আমি কি প্রশ্ন করব, পরীক্ষক কি আমি, বা প্রশ্নকর্তা কি আমি, যে আমি বলবো যে ভাই এইগুলা পড়াবো এইগুলাই আসবে? এটা বলা সম্ভব? ইম্পসিবল। নেক্সট দেখেন, কিন্তু সবাই মনে করে যে আমি মনে হয় খালি খালি বেশি পড়াই, হুদাই বেশি পড়াই, কোনো কারণ ছাড়াই বেশি পড়াই। আরে না রে ভাই, কোনো কারণ ছাড়া বেশি পড়াই না, কারণ আছে, কারণ বুঝবেন, যারা ক্লাস করতেছে এরা বুঝবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা, উৎপাদন খরচ 70 টাকা, ওকে ফাইন। একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা, উৎপাদনকারী 20% লাভে এবং খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করলেন, উৎপাদনকারী 20% লাভে। আচ্ছা একটু আমি 2 মিনিট বিরতি নিচ্ছি, আজান দিচ্ছে, আজানের পরে আবার শুরু করছি। হ্যাঁ,
আচ্ছা এখানে কি বলছে, একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা, উৎপাদনকারী মানে যে বইটা উৎপাদন করছে সে 20% লাভে খুচরা বিক্রেতার কাছে সে বিক্রি করছে। ওকে ফাইন। খুচরা বিক্রেতা যদি 25% লাভে বইটি বিক্রি করে তাহলে বইটির বিক্রয় মূল্য কত, মানে এই বিক্রয় মূল্যটা চাইছে। তাহলে এটা মনে আছে সেই কনসেপ্ট, কোন একটা প্রোডাক্টের দাম কয়েক স্টেপে, দুইবার সিপিএসপি রেশিও দিয়ে, আচ্ছা এই জিনিসটা কয়েকটা স্টেপে দাম বাড়া কমা হয়েছে তাই না, এই জিনিসটা কয়েকটা স্টেপে দাম বাড়া কমা হয়েছে, এটা হচ্ছে প্রাথমিক মূল্য। তাকান, এটা হলো প্রাথমিক মূল্য। সেই প্রাথমিক মূল্যের উপর 20% দাম লাভ করছে মানে 20% দাম বাড়াইছে। ওই পুরাতন কনসেপ্ট ইউজ করেন, লিঙ্ক আপ করার চেষ্টা করেন প্লিজ। আর একজন আবার ওই একই জিনিসটা কিনে এনে আবার 25% দাম বাড়াইছে, বাড়ায় বিক্রি করছে, এই বিক্রয় মূল্য কত, মানে সর্বশেষ বিক্রয় মূল্য চাইছে। তাহলে আমরা কি করেছিলাম, শেষ বিক্রয় মূল্য, এই যে শেষ বিক্রয় মূল্য কেমনে হবে, ইজ ইকুয়াল টু প্রাথমিক মূল্য মানে 70 ইনটু দাম বাড়লে লাভ করা মানে কিন্তু দাম বাড়ানো, লাভ করা মানে দাম বাড়ানো। তাহলে 20% দাম বাড়ছে, তাহলে 100 সাথে বাড়লে 100 সাথে যোগ, কমলে 100 থেকে বিয়োগ, মনে আছে? তাহলে 100 সাথে 20 যোগ করলে 120%, আবার ইনটু 25% দাম লাভ করছে মানে দাম বাড়াইছে, তার মানে 100 সাথে আবার 25 যোগ করলে 125%, মনে আছে? কোন একটা জিনিসের দাম একটা প্রাথমিক মূল্য থেকে কয়েকটা স্টেপে দাম বাড়ালে কমানোর পরে ফাইনাল ভ্যালুটা কেমনে বের করে, প্রাথমিক ভ্যালু ইনটু যতবার দাম বাড়া কমা হবে, বাড়লে 100 সাথে যোগ, কমলে 100 সাথে বিয়োগ করে গুণ করে দিতে হবে। এবার ক্যালকুলেশন করলে চলে আসবে। করাইছি না, মনে আছে কি? লিঙ্ক আপ করতে বুঝতে হবে, লাভ করা মানে দাম বাড়ানো, লস হলে দাম কমাই দিতাম মানে বিয়োগ হতো। হ্যাঁ, তাহলে 70 ইন্টু 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 125 ডিভাইডেড বাই 100। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। এখন 25 দিয়ে কাটেন, 25 5 25 125, 4 25 100, 4 দিয়ে 12 যাচ্ছে 3 বার, 3 সাথে 21 ইন্টু হচ্ছে 5, 5 21 105, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। কোনো সমস্যা নাই, ওইভাবেও করতে পারেন, কিন্তু এটাই স্মার্ট মেথড। আমরা বলছি এটাই স্মার্ট মেথড, এই স্মার্ট মেথড শিখতে হবে তো। আর সাব্বির মোল্লা ভাইয়া বলছে যে, কি বলছেন, 2 বার সিপিএসপি। হ্যাঁ, রেশিও মেথড মাথায় সেট হয়ে গেছে। রেশিও মেথডটা একটা বেস্ট মেথড। আগের ব্যাচে 45 ব্যাচেও কিন্তু আমি রেশিও মেথডে করাইনি। এই রেশিও মেথডটা আমার মাথায় আসছে কোত্থেকে জানেন? ওই 45 ব্যাচে যে নিয়ম করাইছি ওখান থেকেই কিন্তু এই রেশিও মেথডটা মাথায় আসছে, কোনো বই পুস্তক থেকে পাওয়া না কিন্তু, ওইখান থেকেই। যে কারণ অনেকে বোঝে না যে যখন 20% লাভ হয় এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 120%, এটা বোঝে না। কিন্তু যদি এসপি ইকুয়াল টু 20% লাভ, 20% লাভে আমি কি লিখি, এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 120%, এই লাইনটা বুঝতেছে না, কিন্তু এই লাইনের পরের লাইন ঠিকই বোঝে। এই সিপিটাকে এই পাশে নিয়ে আসলেই তো এসপি ডিভাইডেড বাই সিপি ইজ ইকুয়াল টু 120%। 120% ভাঙলে কি হচ্ছে, এসপি বাই সিপি ইজ ইকুয়াল টু 120 বাই 100। আমি এই 2 লাইন স্কিপ করে এই লাইন থেকে করাচ্ছি, কিন্তু এই লাইন থেকে কিন্তু এখানে আসছে। কথা কি বুঝছেন? আচ্ছা, তো 2 বার আপনি সিপিএসপি মেথড করছেন, এইটাকে সিপি ধরে 120% লাভ ধরে সিপিএসপি করে এসপি বের করছেন, তাকে আবার সিপি ধরে 25% লাভ ধরে আবার এসপি বের করছেন। আমি বুঝছি আপনার কথাটা, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। আর একজন 20% বের করছেন, এটার 20%, 7 দুগুণে 14 টাকা, তাহলে 70 এর সাথে 14 যোগ করলে বিক্রয় মূল্য 84 টাকা। তারপরে এই 84 5% 25% যোগ বের করছেন, 84 25% বের করলে পরে কত হচ্ছে, 21 টাকা। তবে 21 টাকার সাথে এটা যোগ করে 105 টাকা। কোনো সমস্যা নাই, যেভাবে করেন। এই জন্যই তো বলছি যে অনেক কিছু বুঝলে একটা না একটা মেথড কি মাথায় আসবেই, ঠিক আছে। নেক্সট, এখানে কি বলছে, একটি বাইসাইকেলের মূল্য 10,000 টাকা। খেয়াল করেন প্লিজ, একটি বাইসাইকেলের মূল্য 10,000 টাকা, উহা 10% ছাড়ে ক্রয় করা হলো। তার মানে এটা হচ্ছে প্রাথমিক মূল্য। উহা মানে ওই সাইকেলটা 10% ছাড়ে, ছাড় মানে কমে যাওয়া, ছাড় মানে দাম কম, ছাড় মানে দাম কম। তাহলে উহা 10% ছাড়ে ক্রয় করা হলো, মানে আপনি ক্রয় করছেন 10% ছাড়ে কিনে নিয়ে আসছেন, নিয়ে আসার 3 মাস ব্যবহার করছেন, ব্যবহারের পর ক্রয় মূল্যের উপর মানে যে দামে কিনে নিয়ে আসছিলেন সেই দামের উপর আবার 15% বাট্টা, বাট্টা মানে ছাড়, বাট্টা মানে ছাড়, ডিসকাউন্ট, 15% বাট্টায় বিক্রি করলে বিক্রয় মূল্য কত, মানে এই যে এই বিক্রয় মূল্য কত। তার মানে একটা সাইকেলের দাম ছিল 10,000 টাকা, এই সাইকেলটা 2 স্টেপে দাম কমে গেছে,
প্রথম স্টেপে 10% দাম কমছে, তারপরের স্টেপে 15% দাম কমছে, কমার পরে বিক্রি হয়েছে, তাহলে ফাইনাল ভ্যালু কত? ফাইনাল ভ্যালু কত? তাহলে ফাইনাল ভ্যালু কেমনে বের করবেন? এদিকে তাকান। তাহলে বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য মানে এসপি, ফাইনাল এসপি, ফাইনাল এসপি, তাহলে কি বলছি? প্রাথমিক মূল্য ইনটু দাম কমলে মাইনাস, তাহলে 10% দাম ছাড় দিচ্ছেন মানে 100 থেকে 10 বিয়োগ করলে 90%, ইনটু তারপরে আবার 15% বাদটা মানে ছাড় দিচ্ছেন, তাহলে 100 থেকে 15 বাদ দিলে 85%। এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? তাহলে 10,000 ইনটু 90% মানে 90/100, 85% মানে 85/100। এই দুটা শূন্য দিয়ে এই দুটা ক্যান্সেল, এইটা দিয়ে এইটা ক্যান্সেল, এইটা দিয়ে এইটা ক্যান্সেল, তাহলে কি হচ্ছে? 10 আর 9 গুণ হলে 9 10 90, তার সাথে 85 গুণ। ওকে ফাইন, এই শূন্য বসে যাবে, 5 9 45 এর 5 হাতে হচ্ছে 4, 8 9 72 আছে 76, 7,650 টাকা। তার মানে ফাইনাল ভ্যালু, ফাইনাল বিক্রয় মূল্য হচ্ছে 7,650 টাকা। এই মেথডটাই সহজ, এটা স্মার্ট মেথড। প্লিজ এই মেথডটা অ্যাকসেপ্ট করেন, এই মেথডটা অ্যাকসেপ্ট করেন কাইন্ডলি। তাহলে কোন একটা জিনিসের দাম কয়েক স্টেপে কমা বাড়া হওয়ার পরে ফাইনাল ভ্যালুটা কত? সেই ফাইনাল ভ্যালু ইজ ইকুয়াল টু প্রাথমিক মূল্য ইনটু যতবার দাম কমা বাড়া হবে, কমলে 100 থেকে বিয়োগ করে পার্সেন্ট বসাবেন, বাড়লে 100 সাথে যোগ করে পার্সেন্ট বসায় গুণ করবেন, তারপরে ক্যালকুলেশন করলে যা আসবে তাই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 99 নাম্বার। দেখেন, হ্যাঁ সময় বাঁচে, অনেক সময় বাঁচে। যে মেথডটা দেখালাম এই মেথডে অনেক সময় টাইম সেভ হয়। হ্যাঁ, সালেহ সাহেব একটি গণিত বই 360 টাকায় ও বাংলা বই 96 টাকায় বিক্রি করলেন। তার মানে সালেহ সাহেব একজন লোক, তার নাম হচ্ছে মোহাম্মদ সালেহ, তিনি কি করছেন? একটা গণিত বই 360 টাকায় বিক্রয় করছে। এটা কিন্তু গণিত বিক্রয়, বিক্রয় এটা বিক্রয় মূল্য, এটা হলো গণিত বইয়ের বিক্রয় মূল্য। এবং বাংলা বই 96 টাকায় বিক্রি করছে। তিনি বাংলা বইয়ে 20% লাভ করলেন, কিন্তু গণিত বইয়ে 10% লোকসান, ক্ষতি করলেন। তার লোকসান বা ক্ষতির পরিমাণ কত? তার লোকসান বা ক্ষতির পরিমাণ কত? এখানে শতকরা পরিমাণ কত? শোনেন, এখানে আমি অপশন দেই নাই তো, অপশনে পার্সেন্টেজ ছিল। তার মানে লাভ বা ক্ষতির, ক্ষতির লোকসান বা ক্ষতির মানে টোটালের উপর তার ক্ষতি হয়েছে, ক্ষতির শতকরা পরিমাণ কত? ক্ষতির শতকরা পরিমাণ কত? কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে ক্ষতি বের করতে চান আর লাভ বের করতে চান, এটার জন্য কি দরকার? মোট বিক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য দরকার। মোট বিক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য না জানলে তো আপনি ক্ষতি বের করতে পারবেন না বা লাভও বের করতে পারবেন না। এই জন্য আপনার টার্গেট হচ্ছে মোট ক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য বের করে ফেলা। তার মধ্যে এই 360 টাকা হচ্ছে গণিত বইয়ের বিক্রয় মূল্য, 96 টাকা হচ্ছে বাংলা বইয়ের বিক্রয় মূল্য। তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু আপনি মোট বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছেন। এখন আপনার টার্গেট হচ্ছে এই গণিত বইয়ের ক্রয় মূল্য, এই বাংলা বইয়ের ক্রয় মূল্য কত ছিল সেটা বের করা। তাহলে প্রথমে আমি হচ্ছে এই যে ম্যাথ বুক, এমবি মেগাবাইট না, ম্যাথ বুক, প্রথমে ম্যাথ বুকের এটা কি? এটা হলো বিক্রয় মূল্য এসপি 360 টাকা দিকে, এসপি 360। তাহলে সিপি কেমনে বের করবেন? অনুপাত রেশিও দিয়ে সিপি বাই এসপি ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই ম্যাথ বুকে কি হয়েছে? তিনি বাংলায় 20%, দেখেন প্রথমে কিন্তু বাংলার বর্ণনা, তিনি বাংলা বইয়ে 20% লাভ, কিন্তু গণিত বইয়ে 10% লোকসান। তার মানে গণিত বই মানে এখানে এই যে এখানে 10% লোকসান হয়েছে। প্রথমটা কিন্তু বাংলা বইয়ের বর্ণনা, আর উল্টা দেন না। তাহলে গণিত বইয়ে 10% লোকসান মানে 100 থেকে 10 বাদ দিলে 90 হবে। সিপি বের করবো, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি এর মান 360 ইজ ইকুয়াল টু, এটা ক্যান্সেল, তাহলে 10/9, তাহলে সিপি ইজ ইকুয়াল টু 10/9, এটা ওই পাশে গুণ হবে 360, এই 9 দিয়ে এটা যাবে 4 বার আর 0 40 আর 10 গুণ করলে 400 টাকা। তার মানে সোজা কথা গণিত বইয়ের ক্রয় মূল্য 400 টাকা ছিল। বুঝছেন কিনা বলেন? গণিত বইয়ের কাজ শেষ। এবার হচ্ছে বাংলা বই, বিবি মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক না, কিন্তু বাংলা বুক। হ্যাঁ, তাইলে বিবির এই যে বাংলা বইয়ের বিক্রয় মূল্য এসপি কত? 96। তাহলে বিক্রয় মূল্য 96, তাহলে ক্রয় মূল্য কেমনে পাবো? এই যে সিপি এসপি রেশিও, সিপি বাই এসপি ইকুয়াল টু সিপি 100, এসপি কত বলেন? এসপি বাংলা বইয়ে 20% লাভ হয়েছে, তাহলে 100 সাথে 20 যোগ হলে 120, এটা কাটা। সিপির মান বের করবো, এসপি হলো 96 ইজ ইকুয়াল টু 10/12, 12 দিয়ে 8 বার হতে 96। হ্যাঁ, আর গুণ করেন, তাহলে সিপি হচ্ছে সিপি আর এই 8 10 80। তার মানে হলো বাংলা বইয়ের ক্রয় মূল্য 80, তাহলে টোটাল সিপি কত বলেন? টোটাল সিপি কত বলেন?
টোটাল সিপি হচ্ছে এই যে 400 টাকা আর হচ্ছে 80 টাকা, 400 প্লাস 80 ইজ ইকুয়াল টু 480। টোটাল এসপি কত? টোটাল এসপি কত বলেন? এই যে বাংলা বইয়ের ম্যাথ বইয়ের বিক্রয় মূল্য আর হচ্ছে বাংলা বইয়ের বিক্রয় মূল্য মানে 360 প্লাস 96, তাহলে 6 9 7 15 5 7 1 3 1 4 456। তার মানে টোটাল সিপি টোটাল ক্রয় মূল্য 480, টোটাল বিক্রয় মূল্য 456। তাহলে টোটাল তাহলে ক্ষতি হয়েছে কেমনে? এই যে সিপি বেশি, সিপি 480, এসপি হলো 456, ক্ষতি হয়েছে। তাহলে সেই লস কত হয়েছে? লস এই 480 থেকে এটা বাদ দেন, 480 মাইনাস 456, তাহলে কত হচ্ছে? 24 টাকা। লস 24 টাকা। যদি অঙ্কে বলতো লসের পরিমাণ কত, তাহলে 24 টাকা। কিন্তু এই প্রশ্নের অপশনে ছিল শতকরায়, তার মানে আপনাকে লস শতকরা কত লস হয়েছে সেটা বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ লস অপশন দেখে বুঝতে হবে যে কি করতে হবে। তাহলে পার্সেন্টেজ লস, লসের পার্সেন্টেজ চাইছে, তাহলে লস উপরে, লস মানে 24 টাকা উপরে, লস বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য মানে 480 সাপেক্ষে, 480 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই শূন্য কাটা, 24 দুগুণে 48, 2 দিয়ে 10 এর মধ্যে 5 বার, তার মানে উত্তর হচ্ছে 5%। বুঝছেন কিনা বলেন? উত্তর হচ্ছে 5%। উত্তর হচ্ছে 5%। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছেন কি? আরে ভাই শোনেন, টোটাল সিপি টোটাল এসপি এছাড়া তো হবে না। টোটাল সিপি টোটাল এসপি লাগবে, কারণ লাভ হয়েছে না লস হয়েছে বা কতটুকু লাভ হয়েছে কতটুকু লস হয়েছে এটা জানতে হলে টোটাল ক্রয় মূল্য টোটাল বিক্রয় মূল্য লাগবে। এই প্রশ্নে টোটাল বিক্রয় মূল্য দেওয়া আছে, টোটাল ক্রয় মূল্য দেওয়া নাই, লাভ ক্ষতির পার্সেন্টেজ দেওয়া আছে প্রত্যেকটার। তাহলে প্রত্যেকটা লাভ ক্ষতির পার্সেন্ট ব্যবহার করে প্রত্যেকটার ক্রয় মূল্য বের করতে হবে। তারপর টোটাল বিক্রয় মূল্য টোটাল ক্রয় মূল্য এখান থেকে বিয়োগ করলে লসের পরিমাণ পাবেন। ওকে? আর অঙ্কে চাইছে পার্সেন্টেজ, শতকরা লস। এখন বলবেন যে ভাই এখানে তো শতকরা লস চাইনি, বাট এখানে যে অপশনটা ছিল আমি অপশনটা উঠাতে ভুলে গেছি। যে অপশনটা ছিল সেখানে ছিল 5%, 7%, 10%, তখন বুঝে নিতে হবে যে আসলে লসের শতকরা চাইছে। ওকে? আচ্ছা, একদিন বলছে লাস্টে কেন শতকরা বের করলাম সেটা বুঝিনি, তাই না? এই কোশ্চেনটা যেখানে আসছিল অঙ্ক এরকমই ছিল যে লোকসান বা ক্ষতির পরিমাণ কত, কিন্তু অপশনে ছিল হচ্ছে 5%, 7%, 8%, 10%। এখন আপনি এটা বের করেন 24 টাকা, এটা কিন্তু উত্তর। এই অঙ্ক যেরকম আসছে যদি রিটেনে আসে, যদি এরকম লেখা থাকে আপনি এটা লিখে দিয়ে আসলে হয়ে যাবে 24 টাকা লস, মোট লস 24 টাকা। বাট প্রশ্নে অপশনে লসের পরিমাণটা ছিল না, ছিল পার্সেন্টেজ লস। তখন আপনাকে বুঝে নিতে হবে এই মোট লস থেকে আমাকে পার্সেন্টেজ লসটা কি করতে হবে, বের করে দিয়ে আসতে হবে। কথা কি বুঝছেন? অপশন যেরকম থাকবে সেরকম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নেক্সট, কি বলছে? একটি কোম্পানি দিনে 10,000 টাকা বিক্রির উপরে 5% লাভ করে এবং 10,000 টাকার অতিরিক্ত বিক্রয়ের উপর 4% লাভ করে। দিনে মোট 6,000 টাকার জিনিস বিক্রি হলে কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে? তাহলে একটা কোম্পানি কি করে, দিনে প্রথম 10,000 টাকা, তার মানে দিনে যত টাকা সেল করে তার মধ্যে দিনে প্রথম যে 10,000 টাকা সেল করে সেই 10,000 টাকার উপর তারা 5% লাভ ধরে। ঠিক আছে? আর এই 10,000 টাকার অতিরিক্ত যত টাকা হয়, মানে 10,000 টাকার বাইরে যত টাকা সেল, না 10,000 না, প্রথম 1,000 টাকা, প্রথম 1,000 টাকার উপর তারা 5% লাভ করে। এর 1,000 হচ্ছে যদি বেশি সেল হয়, সেই বেশি সেলের পরিমাণ তার উপরে সে 5% করে না, 1,000 টাকার অতিরিক্ত বিক্রয়ের উপর 4% লাভ করে। একদিন সে কি করছে, দিনে সে মোট 6,000 টাকা বিক্রি করছে, তাহলে বলছে তার মোট কত লাভ হলো এই 6,000 টাকায়। তাহলে এই 6,000 টাকাকে আপনার 2 ভাগে ভাগ করতে হবে। কি হলো? এই 6,000 টাকাকে আপনার 2 ভাগে ভাগ করতে হবে। তাকান কিভাবে, প্রথমে 1,000 আর হচ্ছে পরের কত অতিরিক্ত। এই 6,000 থেকে প্রথমে 1,000 বাদ দেন, তাহলে অতিরিক্ত হলো 6,000 মাইনাস 1,000 ইজ ইকুয়াল টু 5,000। এবারে এই 1,000 টাকার উপর লাভ করে হলো 5%, তাহলে এখানে লাভ কত? এই 1,000 এর 5%, 1,000 এর মানে গুণ 5% মানে 5/100, এই দুইটা শূন্য ক্যান্সেল, 5 × 10 = 50 টাকা। তার মানে এই 1,000 টাকার উপর তাদের 50 টাকা লাভ হয়।
এবার এই যে বাকি যে অবশিষ্ট বা অতিরিক্ত যে 5,000 আছে, এই 5,000 এর উপর 4% লাভ করছে, কারণ এই 5,000 এর 4% মানে 5,000 ইন্টু 4/100, এই দুটা শূন্য ক্যান্সেল, 4×50 কত 200 টাকা। তাহলে টোটাল লাভ কত? এই প্রথমে 1,000 এর উপর 50 টাকা লাভ, আর পরবর্তী 5,000 এর উপর 200 টাকা লাভ। তাহলে টোটাল লাভ, তাহলে টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট কত? 200 প্লাস হচ্ছে 50 ইজ ইকুয়াল টু হচ্ছে 250 টাকা। এই অঙ্কে আবার টোটাল লাভ এই 250 টাকায় যাইছে, এখানে আবার পার্সেন্ট বের করা লাগবে না। কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, কোন এক ফল ব্যবসায়ীর 6% ফল পচে যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেন এই টাইপটা। কোন এক ফল ব্যবসায়ীর 6% ফল পচে যায়। খেয়াল করেন, কোন এক ফল ব্যবসায়ীর 6% ফল কি হয়? পচে যায়। 6% ফল পচে যায়, তার মানে সে যদি 100 টাকার ফল কেনে, এই ফলটা ধরেন মানে আনতে আনতে তার 6% ফল মানে 6 টাকার ফল পচে গেছে, এবং আরো 4% ফল পরিবহনের সময় নষ্ট হয়। তাহলে টোটাল কত নষ্ট হইলো? এই 6% তো এটাও তো নষ্ট, এক প্রকার নষ্ট, পচে গেছে মানে নষ্ট না। আর পরিবহনের সময় একটু ধাক্কাধাক্কি খেয়ে এরকম আরো 4% ফল মানে আরো 4 টাকার ফল তার নষ্ট হয়ে গেছে। বাকি ফল মানে কি? এই যে নষ্ট হয়ে যাওয়ার পরে, মানে মোট যে ফল কিনে আনছে সেখান থেকে যতটুকু নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পরে যতটুকু বাকি আছে সেই ফলটুকু কত লাভে, এই যে কত লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে। এখানে শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে, মানে কি টোটাল যে ফলটা কিনছিল সেই ফলের উপর, মানে ওই নষ্ট ভালো সব মিলে এই মোটের উপর 20% লাভ হবে। খুব গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেন যখন আসবে, যে ফল কিনে আনলো, কিছু নষ্ট হইলো, কিছু পচে গেল, তারপরে এতগুলো কত দামে বিক্রি করলে তার মোটের উপর এত % লস হবে। সব সময় মনে রাখবেন, আপনি ধরে নিবেন যে ওই লোকটা ফল ব্যবসায়ী মোট 100 টাকার ফল সে কিনে আনছিল বেচার জন্য, মোট ধরি 100 টাকার ফল সে কিনে নিয়ে আসছিল। তাহলে ধরি মোট 100 টাকার ফল ক্রয় করেছিলেন ওই ফল ব্যবসায়ী, বুঝতে পারছেন? ওই ফল ব্যবসায়ী মোট 100 টাকার ফল ক্রয় করেছিলেন। এদিকে তাকান, এদিকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মজার। এই 100 টাকার ফল এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। কিভাবে? একটা হলো নষ্ট ফল, নষ্ট কয় পার্সেন্ট হয়েছে? 6% প্লাস 4% ইজ ইকুয়াল টু 10% ফল। আমাকে বলেন তো, এই 10% ফল মানে কি 10 টাকার ফল বোঝায় না? কারণ টোটাল ফল আমি ধরে নিচ্ছি 100 টাকার ফল। তাহলে 100 টাকার ফল, তাইলে 100 টাকার ফলের 10% ফল মানে 10 টাকার ফল ইজ ইকুয়াল টু 10 টাকার ফল। 10% ফল মানে 10 টাকার ফল নষ্ট হয়েছে। এইবার অবশিষ্ট আছে কত বলেন? অবশিষ্ট আছে কত? অবশিষ্ট ফল কত আছে? 100 থেকে 10 টাকার ফল বাদ দেন, তার মানে 100 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 90 টাকার ফল তার কাছে অবশিষ্ট আছে। 90 টাকার ফল তার কাছে অবশিষ্ট আছে। এই 90 টাকার ফল এখন তাকে বলছে বাকি ফল। বাকি ফল মানে এই 90 টাকার ফল। বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে, মানে এই 90 টাকার ফল শতকরা কত লাভে বিক্রি করলে, বুঝেন? কিন্তু মোটের উপর 20% লাভ। মোটের উপর মানে কি? এই মোট 100 টাকার উপর 20% লাভ হবে। তাহলে টোটাল লাভ কত হবে? 100 টাকার 20% লাভ করতে হবে। কিন্তু তার কাছে ফল তো আছে 90 টাকার, তাহলে এই 90 টাকার ফল তাকে এখন 120 টাকা সেল দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তার মানে মোটের উপর, এবার মোটের উপর 20% লাভ করতে হলে এদিকে তাকান, মোটের উপর 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে বলেন? বিক্রয় মূল্য হবে এই যে মোটের উপর মানে 100 টাকার উপর 20% লাভ, তাহলে 100 টাকার 20% মানে কত? 20 টাকা না? তাহলে বিক্রয় মূল্য হবে 100
প্লাস 20% লাভ 120 টাকা। তার মানে বাকি ফলগুলো মানে এই 90 টাকার ফলটাকে 120 টাকায় সেল দিতে হবে। এইবার আমাকে বলেন, তাহলে বলছে বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে, মানে এই 90 টাকার ফল শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে। তাহলে আমাকে বলেন, তাহলে 90 টাকায় লাভ করতে হবে কত টাকা বলেন? 90 টাকায় লাভ করতে হবে কত? এই 90 টাকার ফল সেল দিতে হবে 120 টাকায়, তাহলে কত টাকা লাভ করতে হবে? 120 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 30 টাকা। তার মানে 90 টাকায় তাকে 30 টাকা লাভ করতে হবে। অঙ্কে বলছে বাকি ফল শতকরা কত টাকা বিক্রি করলে, তার মানে 90 টাকার ফল শতকরা কত লাভে বিক্রি করলে। তার মানে এখন আমাকে যে লাভের শতকরা চাইছে, পার্সেন্টেজ লাভ, এদিকে তাকান, পার্সেন্টেজ লাভ, তার মানে লাভ উপরে যাবে, লাভ কয় টাকা? 30 টাকা, 30 টাকা উপরে যাবে। এখানে এসে অনেকে ভুল করে ফেলবে। এখানে এসে এই যে 30 টাকা লাভ, এই লাভটা কার সাপেক্ষে করতে বলছে? বাকি ফলের সাপেক্ষে। বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে, মানে বাকি ফলের সাপেক্ষে, মানে 90 টাকার সাপেক্ষে। তাই 90 নিচে আসবে, এখানে ভুল করে ফেলবে অনেকে। এই 0 ক্যান্সেল, 3 দিয়ে এটা যাবে 3 বার, তাহলে উপরে 100/3, 100/3% কাটাকাটি করলে 33 পূর্ণ 1/3%। কথা কি বুঝছেন? 33 পূর্ণ 1/3%। এই অঙ্কের টুইস্ট এখানেই। এই 90 টাকার উপর লাভ করতে হবে 30 টাকা। তার মানে আমাকে যে লাভের শতকরা বের করতে বলছে এই 90 এর সাপেক্ষে। আপনারা কি বুঝছেন? এই জায়গা বুঝছেন? না বুঝলে বলবেন, কাইন্ডলি বলবেন। না বুঝলে কাইন্ডলি বলবেন, রেসপন্স করবেন। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি অবস্থা? কারো কোনো কথা নাই, বার্তা নাই? কি অবস্থা? না বুঝলেও বলতে হবে, আমি তো চেষ্টা করবো আর একবার। আর চুপ থাকলে কি বুঝবো? চুপ থাকলে বুঝবো যে বুঝছে সবাই। দেখেন, আপনি একটু দেখেন, এদিকে তাকান। মোটের উপর 20% লাভ করতে হবে, মানে 100 টাকার উপর 20 টাকা লাভ করতে হবে, মোটের উপর না। তাহলে 100 টাকার 20 টাকা যদি লাভ করতে 20% লাভ করতে চান, তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হতে হবে? টোটাল বিক্রয় মূল্য হতে হবে 100 টাকা আর 20% লাভ, মানে 120 টাকা। কিন্তু আপনার হাতে ফল তো আছে 90 টাকা, তার মানে এই 90 টাকার ফল আপনাকে 120 টাকায় সেল দিতে হবে। এই 90 টাকার ফল 120 টাকা সেল দিতে হবে, তাহলে লাভ করতে হবে কত টাকা? এই 90 টাকার উপর কয় টাকা লাভ করতে হবে? 90 মাইনাস 120, 120 মাইনাস 90 মানে 30 টাকা লাভ করতে হবে। তার মানে এই 90 টাকার ফলের উপর আপনাকে 30 টাকা লাভ করতে হবে। তার মানে এই 90 টাকায় লাভ করতে হবে 30, 1 টাকায় কত? শতকরা মানে 100 টাকায় কত? কথা কি বুঝছেন? 30/90 ইন্টু হলো 100। এই হলো মানে ঐকিক নিয়মে লেখা। আর যদি এক লাইনে করতে চান, তাহলে আপনাকে যে লাভ করতে বলছে যে বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে, তাহলে কিসের শতকরা চাইছে? লাভের শতকরা। বাকি ফলের সাপেক্ষে লাভের শতকরা চাইছে। বাকি ফল মানে 90 টাকার সাপেক্ষে লাভের শতকরা চাইছে। তো লাভ করতে হবে 30 টাকা, কার সাপেক্ষে? 90 এর সাপেক্ষে। তাহলে লাভের শতকরা চাইছে, তাহলে 30 টাকা উপরে কার সাপেক্ষে চাইছে? বাকি ফলের সাপেক্ষে, মানে 90 এর সাপেক্ষে। তাই 90 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ হয়েছে। নেক্সট, এই যে আরো আছে, টেনশন করেন না, একই টাইপের 2-3টা করে রাখছি, যাতে একটা না বুঝলে আর একটা বুঝে যান। কি বলছে দেখেন, বলছে একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। ওকে ফাইন, কিছু পণ্য ক্রয় করছে, ভালো কথা। পরিবহনের সময় 13% পণ্য নষ্ট হয়েছে এবং 7% পণ্য চুরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, চুরি হোক নষ্ট হোক একই কথা, নষ্ট হয়েছে, সোজা কথা। মোটের উপর 20% লাভ করতে হলে অবশিষ্ট পণ্য তাকে শতকরা কত লাভে বিক্রি করতে হবে? দেখেন, তাহলে এই সকল অঙ্কে সবসময় ধরে নিবেন যে সে মোট 100 টাকার পণ্য কিনছে। হ্যাঁ, তাহলে 100 টাকার পণ্য কিনছে, এদিকে তাকান, 100 টাকার পণ্য কিনছে। আপনি তো লিখবেন না যে ধরেই 100 টাকার পণ্য কিনছে, লিখবেন এসব, আপনি তো এখান থেকে শুরু করবেন। এই 100 টাকার পণ্যের মধ্যে তার পরিবহনের সময় 13% নষ্ট, 13% নষ্ট, 7% চুরি, তার মানে টোটাল 20%। 20% মানে 120%, 120% মানে তো 20 টাকা, তার মানে 20% মানে 20 টাকার পণ্য। কথা কি বুঝছেন? 20 টাকার পণ্য তার নষ্ট হয়েছে, ব্যাস। তাহলে ভালো আছে কত? 80 টাকার পণ্য। অবশিষ্ট পণ্য কত? অবশিষ্ট 80 টাকার পণ্য ভালো আছে। এখন এই অবশিষ্ট পণ্য
এই যে মোটের উপর 20% লাভ করতে হবে, তার মানে কি মোটের উপর মানে এই 100 টাকার উপর 20% লাভ করতে হবে, তার মানে 100 টাকার 20% কত 120, সরি 100 টাকার 20% 20, তাহলে বিক্রয় করতে হবে কত টাকায় 100 টাকা আর 20% লাভ, তার মানে 120 টাকায় সেল দিতে হবে। এই অবশিষ্ট পণ্য 120 টাকায় সেল দিতে হবে, তার মানে 80 টাকার পণ্য 120 টাকায় সেল দিতে হবে। তাহলে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রি করলে, মানে এই 80 টাকার পণ্য শতকরা কত লাভে বিক্রি করলে, তাহলে বলেন মোটের উপর 20% লাভ করতে হলে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রি করতে হবে, তার মানে এই 80 টাকার পণ্য শতকরা কত লাভে বিক্রি করতে হবে। তাহলে 80 টাকার পণ্য বেচবেন 120 টাকা, তাহলে লাভ কয় টাকা 40 টাকা, তাহলে প্রফিট কত, প্রফিট 120 মাইনাস 40, 80 40 টাকা। এই যে 40 টাকা লাভ করতে হবে কার সাপেক্ষে, অবশিষ্ট পণ্যের সাপেক্ষে, মানে 80 টাকার সাপেক্ষে, তাহলে হচ্ছে পার্সেন্টেজ লাভ, পার্সেন্টেজ প্রফিট। তাহলে প্রফিটের পার্সেন্টেজ চাইছে, তাহলে প্রফিট উপরে, প্রফিট মানে 40 টাকা উপরে, কার সাপেক্ষে চাইছে অবশিষ্ট পণ্যের সাপেক্ষে, মানে 80 টাকার সাপেক্ষে, তাহলে 80 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা যেটা 2 বার, এটা যেটা 50, তাহলে উত্তর হচ্ছে 50% লাভ করতে হবে, 50% লাভ করতে হবে। বুঝছেন এবার ক্লিয়ার হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ টাইপ, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ, লিখিত তো আসছে, এইগুলাই লিখতে হবে, জাস্ট কথাগুলো সাজায় লিখতে হবে বাংলায়। হ্যাঁ, আমি একটা করতে দেই, এই আদলে একটা করতে দেই। করেন, এটা কত হবে উত্তর, আচ্ছা কত পার্সেন্ট, আরে এটাও 50% বলতেছে গণহারে সবাই, তাই হলো কি, আচ্ছা 62.5, এটাও যায় 125/2, এটাও তাই 250/4, ওটাও তাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি বলছি, এই টাইপের কোশ্চেন সলভ করার সময় ধরে নিব কি, যে 100 টাকার পণ্য, টোটাল 100 টাকার পণ্য কিনছে, এই পণ্যের মধ্যে কিছু নষ্ট হয়েছে, চুরি হয়েছে, কত 15% নষ্ট হয়েছে, আর 5% কি চুরি হয়েছে, তার মানে 20% গেছে গা, 20% মানে 20 টাকা, 100 টাকার 20% মানে তো 20 টাকার পণ্য, তাহলে 20 টাকার পণ্য তার নষ্ট হয়ে গেছে কোনোভাবে, চুরি হোক নষ্ট হোক, তাহলে আর বাকি আছে কত, 100 থেকে 20 বাদ দেন, তার মানে 80 টাকার পণ্য তার কাছে এখন বাকি আছে, তাই তো। এই 80 টাকার পণ্য, 80 টাকার পণ্য অবশিষ্ট 80, এই 80 টাকার পণ্য এখন বিক্রি করে তার মোটের উপর 30% লাভ, মোটের উপর মানে 100 টাকার উপর, মোট টোটালের উপর 30% লাভ, মানে 100-র উপর 30% লাভ করলে লাভ হবে 30, তার বিক্রয় মূল্য তাহলে কত 100 আর 30 যোগ করলে 130 টাকা বিক্রয় করতে হবে। মোটের উপর 30% লাভ করবে মানে 100 টাকার 30% লাভ করবে, তাহলে মানে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে 100, লাভ 30, 130, তার মানে 80 টাকার পণ্য 130 টাকায় সেল দিতে হবে, তাহলে লাভ কত, তাহলে লাভ কত 80 থেকে 130, 130 থেকে 80 বাদ দেন, তাহলে প্রফিট হলো 130 মাইনাস 80, কত হচ্ছে 50 টাকা, তাহলে প্রফিট হচ্ছে 50 টাকা, তাহলে 50 টাকা প্রফিট করতে হবে 80 টাকার সাপেক্ষে, পার্সেন্টেজ লাভ, তাহলে পার্সেন্টেজ প্রফিট, তাহলে প্রফিট যাবে উপরে মানে 50 টাকা উপরে, কার সাপেক্ষে এই অবশিষ্ট পণ্যের সাপেক্ষে, 80 টাকার সাপেক্ষে, 80 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটা যায়, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 2 দুগুণী 4, 25 দুগুণী 50, 5 25 125/2%,
125/2% মানে 62.5 62%। ব্যাস, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকের হয়েছে, সবারই হয়েছে। আপনারা কি বুঝছেন? বুঝে পড়লে পরে আমি আবার বলছি ভাই হতাশ হবেন না। আমি আপনাদেরকে এইটুকু বলছি যে অঙ্কের পিছনে লেগে থাকলে সফলতা আসবে। অঙ্ক বড় হোক ছোট হোক এসে ভয় পাওয়ার কারণ নাই। মূল কনসেপ্ট বুঝে রেগুলার নিয়মিত প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। একসময় স্পিড আসবে, একসময় অ্যাকুরেসি আসবে, একদম মানে প্রায় শতভাগ। কথা কি বুঝছেন? লেগে থাকতে হবে, লেগে থাকার বিকল্প নাই। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। আমরা 102 পর্যন্ত করছি, পরবর্তী ক্লাসে বাকিগুলো সলভ করে দিব। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।